আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা তোমাদের? কেমন আছো তোমরা সবাই? হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আদাব। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তোমাদের কি অবস্থা? ওকে, থ্যাংক ইউ সামিয়া। হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। কি গো স্যার? একজন বলছে কি গো স্যার? ও বাবা, দুষ্ট কোথাকার, হ্যাঁ, ফাজিল। রোজার মধ্যে যে টাইমিং, সে টাইমিংটা জানায় দেওয়া হবে। রোজার টাইমিংটা তোমাদের গ্রুপে জানায় দেওয়া হবে। হোমওয়ার্ক করতে ভুলে গেছো কেন বাবা? আল্লাহ, তুমি ভালো নাই কেন? হ্যাঁ, এই যে এক একজন এক এক কথা বলতেছে না, ভালো থাকতে হবে। শোনো, তোমাদের বয়সে ভালো ভালো নাই, এটা এটা না আসলে যায় না। একটা আছে না যে ঠিক আছে ভালো নাই বুঝলাম, ধর তোমার আব্বু বলতে পারে যে ভালো নাই, তোমার আম্মু বলতে পারে যে আমি আজকে ভালো নাই, কিন্তু তুমি কেন বলবা? তুমি মাত্র ক্লাস 9-এ পড়ো, তোমার জীবনে এখন অত প্রেশার নাই। যে প্রেশারটা আছে সেটা শুধুমাত্র পড়ালেখার প্রেশার, অন্য কোনো প্রেশার নাই। তো তোমার তো ভালো না থাকার কোনো কারণ নাই, তাই না? অবশ্যই ভালো থাকতে হবে, বুঝতে পারছো? নিজে ভালো থাকবো, আব্বু আম্মুকে ভালো রাখবো। ঠিক আছে, শুধু ভালো থাকলেই হবে না, ভালো রাখতে হবে। সো তোমাকে নিয়ে তোমার আব্বু আম্মু যেন টেনশন না করে, সেই জিনিসটাও কিন্তু তোমার খেয়াল রাখতে হবে, তাই না? এই যে ধরো তুমি ঠিকমতো খাওয়া দাওয়া করো না, এটা কিন্তু তোমার আম্মুর একটা টেনশন। সো তুমি যদি ঠিকমতো খাওয়া দাওয়া করো, তখন তোমার আম্মু আর এটা নিয়ে টেনশন করবে না, তখন উনি ভালো থাকবে। বুঝতে পারছো? সো নিজে ভালো থাকতে হবে, তোমার বাবা মাকেও ভালো রাখতে হবে। তোমাকে নিয়ে যেই ধরনের টেনশনগুলা করে, ওই টেনশন যেন ওনারা না করে, সেই ব্যবস্থা তোমাকে নিতে হবে, ঠিক আছে? ওকে, একটা করে ক্লাস কেন আজকে আমার একটু, আমাদের পুরা শিখো পরিবার আমরা একটু আউটিং এ যাচ্ছি। ঠিক আছে, সো এই জন্য আজকে একটু ক্লাসগুলা শিডিউল চেঞ্জ হয়েছে। কোনো সমস্যা নাই, টেনশন নিও না। আমাদের সামনে আমরা ক্লাসগুলো রিশিডিউল করে দিব না, কোনো সমস্যা নাই, ঠিক আছে? হোমওয়ার্ক বেশি কঠিন ছিল না, হোমওয়ার্ক কঠিন ছিল না। চেষ্টা করতে হবে, চেষ্টা না করলে কিভাবে হবে? হ্যাঁ, তোমার না কেন, না না আজকে কারো নাম বলবো না, আজকে কারো নাম বলবো না, ঠিক আছে? ওকে, সো আজকে আমরা দেখব অনুক্রম এবং ধারা। মেনলি আমরা ধারা দেখতেছিলাম, প্রথম দিকে আমরা অনুক্রম দেখছি। সো অনুক্রম আর ধারার মধ্যে পার্থক্য বলে ফেলছি, সেটা কি বলতো? অনুক্রম হলো কমা কমা দিয়ে লিখবো, ধারা হলো যোগ চিহ্ন বা বিয়োগ চিহ্ন দিয়ে লিখবো। অনুক্রম হইলো কতগুলো সংখ্যাকে বুঝায়, ধারা হইলো সমষ্টি বুঝায়, মানে যোগফল বুঝায়। ঠিক আছে, কতগুলো সংখ্যা যোগফল বুঝায়। সো আজকে হচ্ছে পর্ব 4। এই পর্ব 4 নিয়ে আমি আছি তোমাদের সাথে, মোহাম্মদ এনামুল ইসলাম রেহান, ঠিক আছে? সো আজকে গত ক্লাসে আমরা সমান্তর ধারা দেখছিলাম, মনে আছে তো নাকি? হ্যাঁ, মনে আছে। আজকে আমরা দেখবো হচ্ছে গুণোত্তর, আজকে আমরা দেখবো হচ্ছে গুণোত্তর ধারা, গুণোত্তর ধারা। সো গুণোত্তর বলছিলাম, সবাই জানে গুণ আকারে বৃদ্ধি পাবে। না বীর প্রতাপ, এসব প্রশ্ন করো না যে গণিতের জনক কে। গণিত তো একটা সাবজেক্ট না, গণিতের মধ্যে অনেক কিছু আছে, এক একটা জনক এক একজন, তাই না? ওকে, আগে ক্লাস করি নাই। আলিফ, কেন করো নাই বাবা? করতে হবে। হ্যাঁ, তাও সেফ কি হয়েছে, তুমি ডট ডট দিচ্ছ কেন, দুষ্ট কোথাকার? ওকে, সো গুণোত্তর ধারা দেখবো আমরা, গুণোত্তর ধারার সমষ্টি শিখবো এবং সেই সাথে অসীম গুণোত্তর ধারা শিখবো, ঠিক আছে? ওকে, হ্যাঁ। সো গুণোত্তর ধারা কাকে বলে? কেউ যদি তোমাকে জিজ্ঞেস করে, তুমি বলবা যে ভাই, ধারাটা গুণ আকারে বৃদ্ধি পায়। তার মানে হয় গুণ আকারে বৃদ্ধি পাবে অথবা ভাগ আকারে বৃদ্ধি পাবে। তাহলে ধরো প্রথমটা হইছে 2, 2 এর সাথে আমি 2 দিয়ে গুণ করলাম 4, 4 এর সাথে আবার 2 দিয়ে গুণ করলাম 8, 8 এর সাথে 2 দিয়ে গুণ করলাম 16। আমি যদি এরকম গুণ আকারে সামনে যাই, তখন এগুলা যোগ করলে যেটা পাবো, এই ধারা কিন্তু যোগ চিহ্ন হবে, আবার বিয়োগ চিহ্ন হইতে পারে, কোনো সমস্যা নাই। তাহলে এটাই হচ্ছে গুণোত্তর ধারা। বুঝতে পারছি? এগুলো আগে পড়ছি কিন্তু আমরা, এগুলো সব আগে পড়া, এই জিনিসগুলো সব আগে পড়ানো হয়েছে, আগের লেকচারগুলো দেখবা। গুণ আকারে বৃদ্ধি পাবে অথবা ভাগ আকারে বৃদ্ধি পাবে, ভাগাকারও হইতে পারে, ভাগাকারও হইতে পারে। আমি বললাম যে ধরো 81, 3 দিয়ে ভাগ করলা 27, 3 দিয়ে ভাগ করলা 9, 3 দিয়ে ভাগ করলা 3, এই যে 3 দিয়ে ভাগ হচ্ছে, তার মানে মানটা কমে যাচ্ছে, যে 3 দিয়ে ভাগ হচ্ছে। তাহলে এইটাও কিন্তু গুণোত্তর ধারা,
এইটাও কিন্তু কি ধারা বলো তো, গুণোত্তর ধারা। তাহলে গুণোত্তর ধারা মানে কি? গুণোত্তর ধারা মানে হলো গুণ আকারে বাড়বে অথবা গুণ আকারে কমবে, মানে ভাগ আকারে কমবে। ঠিক আছে, এই জোস, বুঝতে পারছি। রাহাত, এ কেন লিখতেছো বোকার মতো? তুমি কি বোকা? হ্যাঁ, এই যে প্রথম যে সংখ্যাটা, এগুলাকে কি বলে? এটাকে কি নামে চিনি আমরা? বলে ফেলো, বলে ফেলো, সবাই জানি। প্রথম পদ, প্রথম পদকে কি নামে ডাকে? প্রথম পদকে সবাই কি নামে ডাকে বলো? হ্যাঁ, এ নামে ডাকে। এ হচ্ছে প্রথম পদ। এ হচ্ছে কি বলো? প্রথম পদ। এ হচ্ছে প্রথম পদ। পারফেক্ট, এ। অথবা A1 ও বলতে পারো, কোনো সমস্যা নাই। আর এখানে গুণোত্তর ধারাতে ডি আসবে না, সমান্তর ধারাতে ডি ছিল, গুণোত্তর ধারাতে হবে আর। আর বলতে কি বুঝায় ভাইয়া? আর বলতে বুঝায় হচ্ছে সাধারণ অনুপাত। আর বলতে বুঝায় সাধারণ অনুপাত। আর এই সাধারণ অনুপাত মানে কি? সাধারণ অনুপাত মানে হলো দ্বিতীয় পদ ডিভাইডেড বাই প্রথম পদ, অথবা তৃতীয় পদ ডিভাইডেড বাই দ্বিতীয় পদ। তার মানে সাধারণ অনুপাত হইল যে কোনো পদকে তার আগেরটা দিয়ে ভাগ করব। তার মানে ভাইয়া সাধারণ পদের কাজটা কি? তুমি যদি বলো যে ভাই এটা কাজটা কি, সো সাধারণ পদের কাজ হইল এই যে কত দিয়ে গুণ হচ্ছে বা ভাগ হচ্ছে, ওই জিনিসটা হলো সাধারণ পদ। এখানে দেখো দ্বিতীয় পদ কত? 4। 4 কে যদি আমি 2 দিয়ে ভাগ করি, 4 কে 2 দিয়ে ভাগ করি, তাহলে এখানে আর কত আসবে? আর কত আসবে? আর আসবে 2। 4 ডিভাইডেড বাই 2, তার মানে আর হবে 2। এই 2 দিয়ে কি বুঝায়? হ্যাঁ, 2 দিয়ে কি বুঝায় বাবা? 2 দিয়ে বুঝায় হচ্ছে কত দিয়ে গুণ হবে সেটা বুঝায়। তার মানে আর দিয়ে বুঝায় যে কত দিয়ে গুণ হবে। আর দিয়ে কি হয় বলতো? আর দিয়ে গুণ হয়। আর দ্বারা গুণ হয়, এটা মনে রাখো। আর দিয়ে কি হয়? আর দিয়ে গুণ হয়। তাহলে আর এর মান কত পাইছি? 2। তার মানে এই যে 2 এর সাথে 2 গুণ দিব 4, 4 এর সাথে আবার 2 গুণ দিব 8, 8 এর সাথে আবার 2 গুণ দিব 16। তাহলে 8 দিয়ে গুণ হবে, শেষ। প্রথম পদ লিখবা, প্রথম পদ থেকে গুণ দিতে থাকবা, এটাই হলো ধারা পেয়ে যাব। বুঝতে পারছো? এটাই হবে ধারা পেয়ে যাব। গুণক, হ্যাঁ সামি ঠিক বলছো, গুণক। বাড়ির কাজ কঠিন হয়ে যায় বেশি। না 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 দেবব্রত, না বাবা, একটু চিন্তা করতে হবে, একটু কঠিন অঙ্ক তুমি টাইম নিয়ে সলভ করতে হবে। এমন কোনো অঙ্ক দিই নাই যেটা বেসিক আমি পড়াই নাই, তাই না? তাহলে এই যে এখন থেকে তুমি যদি একটু কঠিন অঙ্ক না করো, তাইলে তোমার বোর্ডে যদি আনকমন প্রশ্ন আসে, যেমন এই যে ধরো গতকালকে বায়োলজি কেমিস্ট্রি পরীক্ষা হয়েছে, এসএসসিতে গতকাল কেমিস্ট্রি পরীক্ষা ছিল পুরা বোর্ডে। সো রাজশাহী বোর্ডে কিন্তু কঠিন প্রশ্ন আসছে, এবং একটু বেশি কঠিন প্রশ্ন আসছে। কিন্তু আমাদের শিক্ষতে যারা ছিল ওরা কিন্তু পারছে। কেন? কারণ ওই যে আমরা মাঝে মাঝে একটু কঠিন জিনিস চর্চা করাই। তাহলে তুমি যদি একটু কঠিন জিনিস চর্চা করো, তখন কি হবে? এই যে বোর্ড কোশ্চেন হঠাৎ কঠিন হয়ে যেতে পারে, তখন তোমার লাভ হবে। বুঝতে পারছো? সো একটু কঠিন জিনিস শিখতে হবে, নিজে চেষ্টা করতে হবে বাবা, নাহলে তো সমস্যা হবে। হ্যাঁ, মুসাব্বি বলছে ও পারছে। ঠিক আছে, সামি বলছে গতকাল ওর ফেসবুক আইডি হ্যাক হয়েছিল। না, ফেসবুক আইডি কারোটা হ্যাক হয় নাই, ফেসবুক ডাউন হয়ে গেছে, অফ হয়ে গেছিল। একবার না পারলে কি করব? সুন্দর প্রশ্ন। একটা অঙ্ক একবার না পারলে তুমি একটু চিন্তা করবা, ওই অঙ্কের উপর যে রিলেটেড লাইভ ক্লাসটা আছে সেই লাইভ ক্লাসটা তুমি আবার টাইনা টাইনা দেখবা। তাইলেই তুমি লাইভ ক্লাসে যে সূত্রগুলো আলোচনা করা হচ্ছে সেই সূত্রটা ওই অঙ্কে তুমি অ্যাপ্লাই করতে পারবা। ঠিক আছে, ওকে। দেখো আমার এসডব্লিউ যদি তুমি না পারো, তুমি আমাদের ফেসবুক গ্রুপে দেখবা অনেকেই জমা দিচ্ছে। সো অন্যরা যে এসডব্লিউটা জমা দিচ্ছে সেটা দেখে তুমি শিখে নিও, তাই না? ওরা তো পারছে, ওরা পারছে দেখে তো ওরা এসডব্লিউটা করে জমা দিয়ে ফেলছে। ঠিক আছে, ওকে। সো যারা পারছো তাদের জন্য আবার কাজ দিচ্ছি। এখন পর্যন্ত যতগুলা ক্লাস হয়েছে মনোযোগ দিয়ে শুনো,
এখন পর্যন্ত যতগুলো ক্লাস হয়েছে এই সবগুলা ক্লাসে এসডব্লিউ একসাথে করে জমা দিবা, সকল এসডব্লিউ একসাথে করে জমা দিবা, সকল এসডব্লিউ একসাথে করে জমা দিবা। তাইলে যারা এসডব্লিউ পারে নাই তোমাদেরটা দেখে ওরা শিখে নিবে, ঠিক আছে? সো তুমি যে পারছো তোমার দায়িত্ব হইলো সকল এসডব্লিউ সুন্দর করে লিখবা, প্রথমে প্রশ্নটা লিখবা, উত্তর লিখবা, প্রশ্ন লিখবা, উত্তর লিখবা, ঠিক আছে? লিখে আমাদের ফেসবুক গ্রুপে জমা দিবা, ঠিক আছে? আর যে পারবে না সে আমাদের ফেসবুক গ্রুপ থেকে ওদেরটা দেখে শিখে নিবা, বুঝতে পারছি? ওকে, ঠিক আছে, বলছে ঠিক আছে। ওকে, সো অনুপাতের কাজ কি? অনুপাতের কাজ হলো গুণ দিয়ে আগানো। অনুপাত দিয়ে কি হয়? গুণ হয়। এবং অনুপাত দিয়ে গুণ দিয়েই আমরা কি পাবো? অনুপাত দিয়ে গুণ দিয়েই আমরা সাধারণ এই যে গুণোত্তর ধারা পেয়ে যাব। সো এই যে একক কাজ, আসো আসো একক কাজ। ওকে ওকে, এই ব্যাপারটা সলভ, আর কথা না বলি। যারা এসডব্লিউ পারবো তার গ্রুপে জমা দিব, যারা পারবো না গ্রুপ থেকে দেখে নিব, ঠিক আছে? ওকে, না না সো হার্ড বললে হবে না, এটা বললে হবে না বাবা, এটা বললে হবে না। তোমাকে কঠিন অঙ্ক করতে হবে, ব্রেইনকে খাটাইতে হবে। আমার মনে আছে আমি তোমাদের বসে থাকতে যখন একটা অঙ্কে আটকায় যাইতাম, ওই অঙ্ক নিয়ে অনেক চিন্তা করতাম, ঠিক আছে? এবং সারাদিন ওইটা মনের মধ্যে খুঁতখুত করতো যে এই অঙ্কটা কিভাবে হবে, কিভাবে হবে, ঠিক আছে? তারপরে একটা সময় নিজে পেরে যেতাম। কারণ একটা জিনিসের পিছনে তুমি যদি সময় দাও ওই জিনিসটার সলভ হবেই হবে, তোমাকে জাস্ট সময় দিতে হবে, বুঝতে পারছো? সময় দিতে হবে। সো সময় দাও। এখন একটা অঙ্ক দেখলাম পারি না, এই যে শেষ। তোমাদের অবস্থাটা কি হয়েছে? হ্যাঁ, প্রশ্নটা পড়লাম, গুণোত্তর ধারা নির্ণয় করো, এ দেওয়া আছে আর দেওয়া আছে, এরপর তোমার ডিসিশন না, ও এটা আমি পারি না, শেষ। তুমি পারো না কিন্তু তোমার তো সময় দিতে হবে, বেসিকটা দেখতে হবে, তারপর বেসিক অনুযায়ী অঙ্কটা চেষ্টা করতে হবে, তাহলে তো পারবা। আর তুমি যদি প্রথমে ডিসিশন নিয়ে ফেলো যে আমি পারি না, আমি করব না, তাহলে তো সমস্যা। অ্যাপ্রুভ হবে বাবা, অনেক পোস্ট আসে তো অ্যাপ্রুভ হবে, কোনো সমস্যা নেই। ওকে, আসো এই অঙ্ক একক কাজ। সো কি বলছে এখন দেখো, বলছে গুণোত্তর ধারাটা নির্ণয় করতে হবে, ধারাবাহিক করতে বলছে। কি কি দেওয়া আছে ভাইয়া? প্রথম পদ দেওয়া আছে এ, তাহলে প্রথম পদ তো দিয়েই দিছে, আমি তো বুঝেই গেলাম যে আমার প্রথম পদ কত হবে? 4। এই যে প্রথম পদ হবে 4, বুঝে গেলাম প্রথম পদ 4। এবং কি দেওয়া আছে বলতো? আর এর মান দেওয়া আছে। ভাইয়া আর এর মান কি? আর বলতে কি বুঝায়? আর বলতে বোঝায় সাধারণ অনুপাত। আর এই সাধারণ অনুপাত দিয়ে কি হয়? এই যে গুণ হয়। তাহলে এই সাধারণ অনুপাত দিয়ে প্রথমটাকে গুণ দিব, প্রথমটাকে গুণ দিলে দ্বিতীয়টা পাবো। এই সাধারণ অনুপাত দিয়ে দ্বিতীয়টাকে গুণ দিব, 3 নাম্বারটা পাবো। 3 নাম্বারটাকে গুণ দিব, 4 নাম্বার পাবো। তার মানে সাধারণ অনুপাত দিয়ে গুণ দিয়ে ফেলবো, শেষ, মান পেয়ে যাব। তাহলে প্রথমটা পাইছি 4, এই 4 কে এই যে সাধারণ অনুপাত, সাধারণ অনুপাত কত? 10, এই 10 দিয়ে গুণ দাও। তাহলে 4 কে 10 দিয়ে গুণ দিব, কত পাইছি? 40। 40 কে 10 দিয়ে গুণ দাও, 400। 400 কে 10 দিয়ে গুণ দাও, 4000। এরপর ডট 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 ডট, এই যে হয়ে গেছে, গুণোত্তর ধারা পেয়ে গেছি। এটাই গুণোত্তর ধারা। এই কেয়ারফুল, কমা দিয়ে লেখা যাবে না। এখানে কি বলছে? ধারা, ধারা মানে হলো কি চিহ্ন দিতে হবে? এই যে যোগ চিহ্ন। ধারা মানেই হচ্ছে কি চিহ্ন? যোগ চিহ্ন, কমা দিয়ে লেখা যাবে না, ঠিক আছে? অনুক্রম, অনুক্রম বললে কমা দিয়ে লিখবা, অনুক্রম বললে কমা, ধারা বললে যোগ চিহ্ন। হয়ে গেছে, শেষ অ্যান্সার। ওকে, এইটা করো, এটা করো। বুঝতে পারছি তো? আবার বলি বাবা, আবার বলি, মনোযোগ দাও, খুব ইজি। প্রথম পদটা লিখে ফেলবো, প্রথম পদ হচ্ছে 4। এবার আর কত? আর হচ্ছে 10, তাহলে এই যে 10 দিয়ে গুণ দিব, শেষ। 10 দিয়ে গুণ, 10 দিয়ে গুণ, এই যে 10 দিয়ে গুণ, শেষ। 8 দিয়ে গুণ হবে, শেষ। ওকে, পরেরটা কত? পরেরটা কত? না মাইনাস দেওয়া যাবে না, যদি দেওয়া থাকে তাহলে থাকলো, কিন্তু সাধারণত এইভাবে যখন আমাকে ধারা বের করতে বলবে, এইভাবে যখন ধারা বের করতে বলবে আমরা প্লাস দিয়ে লিখবো, ঠিক আছে? প্লাস দিয়ে লিখবো। ওকে, আর কি এতক্ষণ পরে বলছে আর কি? এই যে লিখে দিছি তো, সাধারণ অনুপাত, দ্বিতীয় পদ ডিভাইডেড বাই প্রথম পদ। 2 নাম্বার পদকে প্রথম পদ দিয়ে ভাগ করলে আর মান পাওয়া যায়। আর 8 দিয়ে কি হয় বলতো? গুণ হয়। 8 দিয়ে কি হয়? গুণ হয়। ওকে, তাহলে এইটা বলে ফেলো। এখানে এ হচ্ছে প্রথম পদ, প্রথম পদ কত? 9।
তাহলে প্রথম পদ লিখে ফেলছি। আচ্ছা এখন আর এর মান কত? আর এর মান হচ্ছে 1/3। তাহলে 1/3 দিয়ে আমরা কি করব? গুণ দিব। এখন তুমি বলো 9 কে যদি আমরা 1/3 দিয়ে গুণ দিই, 1/3 দিয়ে গুণ দিলে 3 আর 9 কাটা যাবে, তাহলে এখানে থাকবে শুধু 3, তাই না? 1/3 দিয়ে গুণ দেওয়া মানে 3 দিয়ে ভাগ দেওয়া। আবার এই 1/3 কে যদি আমরা মানে 3 কে যদি 1/3 দিয়ে আবার গুণ দিই, তাহলে 3 কাটা যাবে, আমার এখানে থাকবে শুধু 1। এই 1 কে যদি আমরা এখন আবার 1/3 দিয়ে গুণ দিই, তাহলে 1 এর সাথে 1/3 গুণ হইলে আমার থাকবে 1/3, তারপরে ডট ডট দিয়ে দাও, শেষ, আর লাগবে না। এই যে ধারা পেয়ে গেছি, বুঝতে পারছি? 9 3 1 1/3 1/9 এভাবে হইতে থাকবে। বুঝতে পারছো? পারছি কি না? সহজ জিনিস। প্রথম পদ লিখবা, এই যে প্রথম পদ লিখবো, তারপর আমরা গুণ দিতে দিতে আগাবো, শেষ। কি দিয়ে গুণ দিব? 8 দিয়ে গুণ দিব, সাধারণ অনুপাত দিয়ে গুণ দিব, ঠিক আছে? ওকে, আর এর মান এন না। ওকে, এবার একটা ঘটনা দেখো, তোমাদের বইতে এই ঘটনাটা দেওয়া আছে। এই ঘটনাটা দেখো এখন। ঘটনাটা সবাই পড়ো। হ্যাঁ বলছে বুঝতে পারছি, ঠিক আছে পড়ো। অপু একটি মাটির ব্যাংকে প্রথম সপ্তাহে 2 টাকা, তাহলে প্রথম সপ্তাহে 2 টাকা রাখছে। এই যে প্রথম সপ্তাহে দেখো 2 টাকা রাখছে, এই যে 2 টাকা। দ্বিতীয় সপ্তাহে 4 টাকা, তাহলে দ্বিতীয় সপ্তাহে 4 টাকা রাখছে, এই যে দ্বিতীয় সপ্তাহ 4 টাকা, ঠিক আছে? তৃতীয় সপ্তাহে 8 টাকা, তৃতীয় সপ্তাহে কি বলতো 8 টাকা, এই যে তৃতীয় সপ্তাহে 8 টাকা রাখছে। এভাবে প্রতি সপ্তাহে তার পূর্বের সপ্তাহের দ্বিগুণ টাকা জমানো শুরু করলো। দ্বিগুণ মানে কি? 2 দিয়ে গুণ হবে। এখন আমরা জানি কোনো কিছু গুণ হইলেই সেটাকে কি বলা হয়? সেটাকে বলা হয় গুণোত্তর ধারা। দ্বিগুণ মানে 2 দিয়ে গুণ হচ্ছে। তাহলে এই যে দেখো, এই 2 এর সাথে 2 দিয়ে গুণ করলে 4, এই 4 এর সাথে 2 দিয়ে গুণ করলে 8, তাহলে তারপরের সপ্তাহে কত হবে বলো? তারপরের সপ্তাহে এই 8 এর সাথে কত দিয়ে গুণ হবে? 2 দিয়ে গুণ হবে। তাহলে 8 এর সাথে 2 দিয়ে গুণ করলে এটা হবে 16। বুঝতে পারছি? এই যে 2 দিয়ে গুণ হবে, তারপরটা কত হবে বলো? 16 দুগুণে 32, 32 দুগুণে 64, এভাবে যাইতে থাকবে। যাইতে যাইতে প্রশ্নে বলল যে জমানো শুরু করলো 13 সপ্তাহ, মানে মোট কয় সপ্তাহ জমাইছে? 13 সপ্তাহ। 13 সপ্তাহ পরে সে কত টাকা জমেছে তার হিসাব নিকাশ করতে বসে গেল। মোট 13 সপ্তাহ জমাবে, ঠিক আছে? আচ্ছা ওকে, প্রথমে বলছে অপুর টাকা জমানোর ধারাটা বাইক করতে বলছে। অপুর টাকা জমানোর ধারা, এটা তো বুঝেই গেছি ধারাটা কি হবে। সেটা তো বুঝেই গেছি। প্রথমে হবে 2 টাকা মানে 2, তারপরে দ্বিগুণ হবে, দ্বিগুণ মানে 2 দিয়ে গুণ হবে 4, 2 দিয়ে গুণ হবে 8, 2 দিয়ে গুণ হবে 16, 2 দিয়ে গুণ হবে 32, তারপরে ডট 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 ডট। এই যে এটা হচ্ছে ধারা, শেষ। এটা হচ্ছে কি বলতো? ধারা। ওকে, কেন দেখবো না? SW গ্রুপে জমা দিলে আমাদের টিম দেখে ফেলে, ঠিক আছে? ওকে, হ্যাঁ ঠিক আছে। ওকে, ধারাটা বুঝতে পারছি। 2 4 8 16 32 এভাবে আসবে, ঠিক আছে? ওকে, নেক্সট। এখন এই টাকাগুলোকে আমরা যদি অ্যানালাইসিস করি, যে অ্যানালাইসিসটা আমরা অনুক্রমে ক্লাসে করে আসছি। দেখো প্রথমে হচ্ছে 2 টাকা, তারপরে হচ্ছে কত? 4 টাকা। এই 4 টাকাকে কি লেখা যায় বলো তো? এই 4 টাকাকে লেখা যায় 2 × 2। প্রথম যে 2 টাকা সেটাকে কি লিখছি দেখো? 2 × 1। এই 1 কে আবার লেখা গেছে 2 টু দি পাওয়ার 0। এই 1 কে কি লেখা গেছে? 2 টু দি পাওয়ার 0। এই 2 টু দি পাওয়ার 0 কে কি লেখা গেছে? 2 টু দি পাওয়ার 1 - 1।
এখন দেখো 4 4 কে কি লেখা যাবে 2 ইনটু 2 2 ইনটু 2 এটা তোলার দরকার নেই, এটা তোলার দরকার নেই, এটা জাস্ট দেখো, এটা জাস্ট হিসাবটা দেখো। এই যে 2, এই 2টাকে কি লেখা যাবে বলো? এই 2টাকে লেখা যাবে 2 ইনটু দি পাওয়ার 1, আর 2 টু দি পাওয়ার 1 কে লেখা যাবে 2 টু দি পাওয়ার 2 মাইনাস 1, 2 টু দি পাওয়ার 2 মাইনাস 1। এই যে 8, 8 কে কি লেখা যাবে বলো তো? 2 ইনটু 4। এই যে 4, 4 কে কি লেখা যাবে 2 স্কয়ার। এই যে 2 স্কয়ার, এই 2 স্কয়ারকে কি লেখা যাবে 2 টু দি পাওয়ার 3 মাইনাস 1, 2 টু দি পাওয়ার 3 মাইনাস 1। একইভাবে এই যে 16, 16 কে কি লেখা যায় 8 দুগুণে 16, 8 লেখা যায়। 8 কে কি লেখা যায় 2 কিউব, 2 কিউব কে কি লেখা যায় 2 টু দি পাওয়ার 4 মাইনাস 1। তাহলে তুমি যেই পদ বের করবা, একটু একটু মনোযোগ দাও, যেই পদ বের করবা এইখানে সেই পদে মাইনাস হয়। এখন বলো এই যে সব জায়গায় প্রথমে 2 আসলো, এই 2 দিয়ে কি বোঝায় ভাইয়া? এই 2 দিয়ে কি বোঝায়? এই 2 দিয়ে বোঝায় হচ্ছে এ, এ মানে হচ্ছে প্রথম পদ, এই 2 দিয়ে বোঝায় হচ্ছে এ। আর পরবর্তী যে 2, এই পরবর্তী 2 দিয়ে কি বোঝায়? 2 দিয়ে বোঝায় হচ্ছে অনুপাত আর, পরবর্তী 2 দিয়ে বোঝায় অনুপাত আর। তাহলে যে কোনো গুণোত্তর ধারাতে, যে কোনো গুণোত্তর ধারাতে n-তম পদের সূত্র হলো, n-তম পদের সূত্র হলো এইটা, এটা হলো n-তম পদের সূত্র a ইন্টু r টু দি পাওয়ার n মাইনাস 1। এটা হলো n-তম পদের সূত্র, এটা আমি আগেও দেখছিলাম, মনে আছে কিনা? a হবে প্রথম পদ, আর হবে অনুপাত, মানে কত অনুপাতে মানটা বাড়তেছে, মানে কত গুণ হচ্ছে, যেমন এখানে দ্বিগুণ হচ্ছে, দ্বিগুণ মানে আর এর মান 2। আর প্রথম পদ মানে প্রথমে কয় টাকা জমাইছিল? প্রথমে 2 টাকা জমাইছিল, এজন্য a এর মান হচ্ছে 2। বুঝতে পারছি? ওকে, নির্জা বলছে ও গ্রুপে নাই, ফেসবুক গ্রুপে না থাকলে তোমার কি করবা বলো? 16780 তে কল দিবা, উনা অ্যাড করে দিবে। ঠিক আছে, এটা আগেও দেখছি না বলো তো? দেখি একটু, আমি কমেন্ট দেখতে চাই, দেখি নিয়মিত স্টুডেন্ট করে স্টুডেন্ট কারা, নিয়মিত ক্লাস করে কারা, এই যে এখন বোঝা যাবে এইটা আগে দেখছি কিনা, আগে ক্লাসে এটা দেখাইছি কিনা, মানে আগে ক্লাস না তার আগেরটা, অনুক্রম, অনুক্রমে ক্লাসে এটা দেখাইছি কিনা। সামি বলছে জি, সালমা বলছে জি, মাহফুজ, আবরার, শাজিন, শুভজিৎ, রাইয়ান, মারুফ, এই যে দেখছো সব লক্ষ্মী লক্ষ্মী ছেলেমেয়া বলছে জি দেখছি দেখছি। ওকে, আবার বলি, আবার বলি, যে কোনো গুণোত্তর ধারাতে n-তম পদ, মানে একটা পদ বাইক করার সূত্র হলো এইটা, a ইন্টু r টু দি পাওয়ার n মাইনাস 1, a ইন্টু r টু দি পাওয়ার n মাইনাস 1। এখানে a হইলো প্রথম পদ, r হইলো অনুপাত, n হইলো কত নাম্বার পদ বের করতে বলছে। তাহলে এই সূত্রটাতে, এই সূত্রটাতে মনে রাখো a হইলো প্রথম পদ, লিখে রাখো এটা, r হলো অনুপাত, সাধারণ অনুপাত। এই সাধারণ অনুপাত কিভাবে বের করব? সেটা হচ্ছে দ্বিতীয় পদকে প্রথম পদ দিয়ে ভাগ করব, দ্বিতীয় পদকে প্রথম পদ দিয়ে ভাগ করব। আর n হচ্ছে পদ সংখ্যা, n হচ্ছে আমাদের পদ সংখ্যা, পদ সংখ্যা মানে হচ্ছে কয়টা পদ আছে। ঠিক আছে, ওকে, সো এটা হচ্ছে n-তম পদের সূত্র, মানে যে কোনো পদ বাইক করতে বললে সেটা আমরা এখন ইজিলি বাইক করতে পারবো। তাহলে আমাকে যদি এখন বলে যে ভাই 5 নাম্বার সপ্তাহে কত টাকা দিছিল, 5 নাম্বার সপ্তাহে কত টাকা দিছিল সেটা যদি বাইক করতে বলে, সেটা যদি বাইক করতে বলে, তাহলে আমরা প্রথমে এই সপ্তাহেরটা যদি টাকা অ্যামাউন্ট বের করতে চাই, তখন আমাদের সূত্র বসবে a আর টু দি পাওয়ার n মাইনাস 1। এখন বলো এইখানে টাকা কত? এই যে প্রথম পদ a কত? এই যে প্রথম পদ a হচ্ছে 2, এই যে প্রথম পদ, এই যে দেখো এখানে প্রথম পদ, প্রথম পদ a হচ্ছে কত বাবা? 2। হ্যাঁ, গুণোত্তর ধারাতে ভাগও হয়, গুণও হয় ভাগও হয়, একই কথা। ঠিক আছে, 2। আর অনুপাত, অনুপাত হচ্ছে দ্বিতীয় পদ ডিভাইডেড বাই প্রথম পদ, মানে 4 কে 2 দিয়ে ভাগ করব, তার মানে আসবে 2। 2 মানে কি দ্বিগুণ হইছে না? দ্বিগুণ মানে কি 2 দিয়ে গুণ হবে, যত গুণ হবে সেটাই হচ্ছে r। ওকে, তাহলে পঞ্চম সপ্তাহে হিসাব যদি আমি বের করতে চাই, তাহলে আমার সূত্র হবে a মানে 2, r হচ্ছে 2,
কত নম্বর সপ্তাহ বের করতে চাই 5, তাহলে n এর মান হবে 5, 5 - 1, তাহলে কত আসে এটা দেখো তো, এটা কত আসে 2 × 2⁴। এখন 2⁴ কত, 2⁴ হচ্ছে 16, তাহলে 2 × 16, তাহলে 2 × 16 মানে কত 32, এই যে দেখছো 32, তো আপনি পরের সপ্তাহে 32 টাকা জমাবে, বুঝতে পারছো 32, পঞ্চম পদ 32। এভাবে যে কোনো পদ বাইক করতে পারবা, যে কোনো পদ এই সূত্র দিয়ে। এই সূত্রের মধ্যে এ হচ্ছে প্রথম পদ, আর হচ্ছে অনুপাত, এন হচ্ছে পদ সংখ্যা, যে কত নাম্বার পদ বাইক করতে চাও। তাহলে এই যে দেখছো, এই যে এটা করো, এখন এটা করো দেখি বাবা, এটা করো 12তম সপ্তাহে কত টাকা সেটা বাইক করতে বলছে, 12তম সপ্তাহে কত টাকা সেটা বের করতে বলছে, 12তম সপ্তাহটা বাইক করতে বলছে। এখন বলো 12তম সপ্তাহটা বাইক করতে বললে আমার কি কি লাগবে, আমার ভাইয়া প্রথমে লাগবে এ, এ কত ছিল অপু, অপুর অঙ্কে এ কত, এ হচ্ছে যে 2 টাকা দিয়ে শুরু হয়েছিল, এই যে 2 টাকা, 2 টাকা দিয়ে শুরু হয়েছিল, তাহলে এটা এটা হচ্ছে এ, এ এ মানে প্রথম পদ, তাহলে এ হচ্ছে 2, ওকে। আর কত, আর হচ্ছে কয় গুণ হইতো, দ্বিগুণ, দ্বিগুণ, তাহলে আর এর মান হচ্ছে 2, কারণ এই যে দ্বিগুণ করে বাড়বে না, এই যে বলেই তো দিছে দ্বিগুণ করে বাড়বে। আবার এই যে 4 কে 2 দিয়ে ভাগ করলে 2 হবে। আর এন হচ্ছে কত নাম্বার পদ বাইক করতে চাও ভাইয়া, 12 নাম্বার, 12তম সপ্তাহ, তার মানে 12 নাম্বার পদ বের করতে চাই। তাহলে এই যে এগুলা দেওয়া আছে আমাকে, এই যে এগুলা বলে দিছে, এগুলা বলে দিছে কি বের করতে বলছে, 12তম সপ্তাহে কত টাকা জমা, তার মানে আমাকে আসলে 12তম পদ বের করতে হবে, আমাকে আসলে 12তম পদ বের করতে হবে, তার মানে A12 বের করতে হবে। ওকে, A12 এর সূত্র কি হবে বলো, A12 এর সূত্র হবে a r টু দি পাওয়ার 12 - 1, a r টু দি পাওয়ার 12 - 1, এ কত, এ হচ্ছে 2, আর কত, আর হচ্ছে 2, 12 থেকে 1 গেলে 11, কত আসে দেখো, কত আসে 4096, পারফেক্ট। অনেকে বলতেছে 4096, তাহলে 2 × 2⁻11, 4096 টাকা, তাহলে এত টাকা জমা রাখছিল 12তম সপ্তাহে, এত টাকা জমা রাখছিল। সূত্র বুঝছো তো, একদম ইজি সূত্র। এই যে সূত্র হচ্ছে এইটা, a r টু দি পাওয়ার n - 1, এ হচ্ছে প্রথম পদ, আর হচ্ছে অনুপাত, এন হচ্ছে কত নাম্বারটা বাইক করতে চাও। আমি ভাই 12 নাম্বার বের করতে চাই, তাহলে এন এর মান হচ্ছে 12, তারপর সূত্রে মান বসায় দিছি, হিসাব পেয়ে গেছি। এই যে পারফেক্ট, সবাই উত্তর পারফেক্ট। ওকে, এখন আমরা সমষ্টি বের করতে চাই, নতুন টপিক, আমরা যোগফল বের করতে চাই, সমষ্টি, সমষ্টি বের করতে চাই। ওকে, তাহলে সূত্রের প্রমাণটা দেখো, প্রমাণটা লাগবে না এত, তাও একটু দেখো। যে কোনো গুণোত্তর ধারাকে আমরা এভাবে লিখতে পারি, যে কোনো গুণোত্তর ধারাকে আমরা এভাবে লিখতে পারি, যে প্রথমটা হচ্ছে এ, এর সাথে আর গুণ হবে, তারপর আরেকটা আর গুণ হবে, আর স্কয়ার হয়ে যাবে, আরো একটা আর দিয়ে গুণ করব, কারণ আমরা জানি গুণোত্তর ধারা বাইক করব কিভাবে বলতো, আর দিয়ে গুণ করব, আর দিয়ে গুণ করব, ঠিক আছে, বুঝতে পারছো, আর দিয়ে গুণ করব। সো এই যে 8 দিয়ে গুণ করতে করতে আমরা এই পর্যন্ত আসলাম। হ্যাঁ, এখন কি করব, এই উভয় পক্ষকে আবার 8 দিয়ে গুণ করলাম, এই 1 নাম্বার গুণোত্তর ধারাতে উভয় পক্ষে 8 দিয়ে গুণ করলাম, তাহলে এটা কি হলো দেখো তো, এটা ছিল কি এসএন, এটা হয়ে গেছে কি আর এসএন। এসএন দিয়ে কি বোঝায়, এসএন দিয়ে সমষ্টি বোঝায়, সামেশন, এসএন দিয়ে সমষ্টি বোঝায়। সবাইকে 8 দিয়ে গুণ করছি, কি দিয়ে গুণ করছি, 8 দিয়ে গুণ করছি। সো দেখো এই দুইটা দেখো, তাহলে এখানে যদি আমি 8 দিয়ে গুণ করি, তাহলে আমার এখানে কি ছিল আর এখানে কি আসছে সেটা একটু হিসাবটা দেখো। এখানে 8 দিয়ে গুণ করলে এ হয়ে গেছে এ আর হয়ে গেছে এ আর স্কয়ার, এ আর স্কয়ার হয়ে গেছে এ আর কিউব, এ আর কিউব হয়ে যাবে কি বলো, এ আর টু দি পাওয়ার 4, একইভাবে এ আর টু দি পাওয়ার এন কি হয়ে যাবে, এ আর হয়ে যাবে। বুঝতে পারছি, আমরা 8 দিয়ে গুণ করছি, ঠিক আছে। ওকে, এখন কি করব,
এখন আমরা 1 নাম্বার থেকে 2 নাম্বার বিয়োগ করব, মানে এই প্রথমটা থেকে দ্বিতীয়টা বিয়োগ করব। আসো আমরা প্রথমটা থেকে দ্বিতীয়টা বিয়োগ করি। তাহলে এই প্রথমটা থেকে দ্বিতীয়টা বিয়োগ করলে Sn মাইনাস R ইন্টু Sn। এখন প্রথমটা থেকে দ্বিতীয়টা বিয়োগ করলে এই যে দেখো এই কোনাকুনি সব কাটা চলে যাবে। এইটা থেকে এটা বিয়োগ করলে এইটা বাদ হয়ে যাবে, তাই না? বিয়োগ করতেছি, বিয়োগ করলে বাদ হয়ে যাবে, এ আর বাদ হয়ে যাবে, এ আর স্কয়ার বাদ হয়ে যাবে, মানে কোনাকুনি বাদ হয়ে যাবে। কোনাকুনি, এই যে কোনাকুনি, এই দেখো কোনাকুনি, এই যে কোনাকুনি বাদ হয়ে যাবে, এ আর কিউব, এই যে কোনাকুনি বাদ হয়ে যাবে। তাহলে আমরা যখন বিয়োগ করব কোনাকুনি বাদ হয়ে যাবে, তাহলে এইটার সাথেও এই কোনা বাদ হয়ে যাবে। তাহলে থাকবে কি? থাকবে কি? একদম প্রথমটা থাকবে আর একদম লাস্টেরটা থাকবে। বুঝতে পারছি বাবা? একটু কঠিন আছে, কিন্তু একটু মাথাটা খাটাও, তাহলে পেয়ে যাবা। আচ্ছা, 8 দিয়ে কেন গুণ করলাম? প্রমাণের জন্য, প্রমাণ করার জন্য, সূত্রের প্রমাণ করার জন্য আমরা 8 দিয়ে গুণ করছি। এই সূত্র প্রমাণের জন্য, অন্য কিছু না। তাহলে এইটা একটা গুণোত্তর ধারা, এটা একটা কি বলো? গুণোত্তর ধারা নিলাম। এই গুণোত্তর ধারা কি বের করতে চাই? সমষ্টি বের করতে চাই। সমষ্টি সূত্র প্রমাণ করার জন্য আমি উভয় পক্ষে 8 দিয়ে গুণ করছি। গুণ করার পর প্রথমটা থেকে দ্বিতীয়টা বিয়োগ করছি, প্রথমটা থেকে দ্বিতীয়টা বিয়োগ করছি, এই যে বিয়োগ করছি। তাহলে এই যে প্রথমটা থেকে দ্বিতীয়টা বিয়োগ হবে, এই যে মাইনাস হয়ে গেল। আর ডান পক্ষকে বিয়োগ করতে গেলে দেখো এই কোনাকুনি বাদ হয়ে যায়, বিয়োগ করলে সেম জিনিস বাদ হয়ে যাবে। কি থাকবে? প্রথমটা থাকবে আর লাস্টেরটা থাকবে। হ্যাঁ, বিয়োগ করলাম কেন? প্রমাণ মিলানোর জন্য। ওকে, এখন কি করব দেখো, আমরা এখান থেকে Sn কমন নিলাম, কি পেয়ে গেলাম? 1 মাইনাস R। আর এখান থেকে A কমন নিলাম, কি পাইলাম? 1 মাইনাস R টু দি পাওয়ার n। এখন এইখান থেকে দেখো 1 মাইনাস R দিয়ে যদি ওই পাশে ভাগ করে ফেলি, 1 মাইনাস R দিয়ে যদি ভাগ করে ফেলি, তখন আমাদের এই সূত্রটা পেয়ে যাব। এই সূত্রটা পেয়ে যাব, এই যে এটাই হচ্ছে সমষ্টি নির্ণয়ের সূত্র। এখন সমষ্টি নির্ণয়ের আরেকটা সূত্র আছে, সেটা হলো দেখো, আমরা যদি এখন উপরে নিচে মাইনাস দিয়ে গুণ দিই, উপরে নিচে যদি মাইনাস দিয়ে গুণ দিই, তাহলে আরো একটা সূত্র পাওয়া যায়। তাহলে নিচে যদি মাইনাস দিয়ে গুণ দিই, তাহলে এই 1 এর সামনে মাইনাস চলে আসবে, আর এর সামনে প্লাস চলে আসবে, তার মানে এটা উল্টায় যাবে। আমরা জানি যে কোনো কিছুকে মাইনাস দিয়ে গুণ করলে উল্টায় যায়। একইভাবে উপরেও যদি মাইনাস দিয়ে গুণ করি, তাহলে এইটাও উল্টায় যাবে, r টু দি পাওয়ার n মাইনাস 1। আরটা হবে কি বলো? r মাইনাস 1। তাহলে কোনটা? এই সূত্র ইউজ করব নাকি এই সূত্র ইউজ করব? দুইটা কিন্তু সেম জায়গা থেকে আসছে, দুইটা সেম জায়গা থেকে আসছে, ঠিক আছে? সো আবার বলি, একটু ঠান্ডা মাথায় দেখতে হবে বাবা, এটা সূত্রের প্রমাণ তো একটু কঠিন আছে। ওকে, সো আমরা, এটা হচ্ছে একটা গুণোত্তর ধারা। এটা কি বলো? একটা গুণোত্তর ধারা। প্রথম পদ কত? a, অনুপাত কত? r। r দিয়ে কি হয়? গুণ হয়। তাহলে এই প্রথমটার সাথে গুণ হইছে, প্রথমটার সাথে কি হইছে বলো তো? গুণ হইছে। এই যে প্রথমটার সাথে, এই প্রথমটার সাথে দেখো r গুণ হইছে, এই প্রথমটার সাথে r গুণ হইছে, ঠিক আছে? এইভাবে r গুণ হইতে থাকবে। এইখান থেকে আরেকটা r গুণ হইছে, আবার এখান থেকে আরেকটা r গুণ হইছে, এইভাবে r গুণ হইতে থাকবে, ঠিক আছে? কারণ আমরা জানি গুণোত্তর হইলে গুণ হয়। এখন প্রমাণ মিলানোর জন্য আমরা এই সমীকরণে উভয় পক্ষকে 8 দিয়ে গুণ করলাম, এই সমীকরণে উভয় পক্ষকে 8 দিয়ে গুণ করলাম, ঠিক আছে? ওকে, এরপর এরপর উপমা ভিডিও ক্লিয়ার আসে, রেজুলেশনটা চেঞ্জ করো, তাহলে ক্লিয়ার চলে আসবে। এরপর 1 নাম্বার থেকে 2 নাম্বার বিয়োগ করলাম। বিয়োগ করলে এই যে কোনাকুনি গুলা কাটা যাবে, এই যে কোনাকুনি গুলো কাটা যাবে, এই যে কোনাকুনি গুলো কাটা যাবে, এই যে দেখো কোনাকুনি গুলো কাটা যাবে। বিয়োগ করলে এই যে কোনাকুনি গুলা কাটা যাবে। কি কি থাকবে? এই যে প্রথমটা থাকবে আর লাস্টেরটা থাকবে।
প্রথমটা মাইনাস লাস্টেরটা, কমন নিলাম ভাগ করলাম, এটা একটা সূত্র, আবার মাইনাস দিয়ে গুণ করলাম, এটা একটা সূত্র। এখন প্রশ্ন হলো কোন সূত্র কখন ইউজ করব, ঠিক আছে, কোন সূত্র কখন ইউজ করব। না, পরীক্ষায় সূত্রের প্রমাণ আসবে না, পরীক্ষায় কখনো সূত্রের প্রমাণ আসে না, পরীক্ষায় সূত্রের ব্যবহার আসে, কিন্তু প্রমাণ জেনে রাখা ভালো, ঠিক আছে। এখন কোন সূত্র কখন ইউজ করব সেটা আমি একবার লিখে দিছি। যদি তোমার আর এর মান মানে অনুপাতের মান একের থেকে বেশি হয়, একের থেকে যদি বড় হয়, তাহলে আর সামনে বসবে। অনুপাতের মান একের থেকে বড় হইলে আর সামনে বসবে, আর অনুপাতের মান একের থেকে ছোট হইলে আর পিছনে বসবে, মানে মাইনাসের পরে বসবে, ঠিক আছে। সো মনে রাখার উপায় বলে দিই বাবা, সূত্র দুইটা সেম, একদম সেম। এখানেও এ আছে, এখানেও এ আছে, এখানেও আর টু দি পাওয়ার এন, এখানেও আর টু দি পাওয়ার এন, এখানেও ওয়ান, এখানেও ওয়ান, আর মাইনাস ওয়ান, ওয়ান মাইনাস আর। একবার হলো আর গুলা, এই যে আর, এই অনুপাতগুলা মাইনাসের সামনে, আরেকবার হলো অনুপাতগুলা মাইনাসের পিছনে। এখন কখন মাইনাসের সামনে বসবে? যখন আর এর মান একের থেকে বেশি হবে। কখন মাইনাসের পিছনে বসবে? যখন আর এর মান একের থেকে ছোট হবে, ঠিক আছে। ওকে, আবার বলি কিন্তু তার আগে এটা লিখে ফেলো। এই যে এইটা এই তিনটা সূত্র লিখে ফেলো, তাহলে আমাদের গুণোত্তর ধারা হয়ে যাবে। এই তিনটা সূত্র লিখে ফেলো, সবাই খাতায় লেখো, কথা নাই, কোনো কমেন্ট না, খাতায় লেখেন, এটা লিখতে হবে। যে কোনো গুণোত্তর ধারাতে n তম পদ বাইর করার সূত্র, a প্লাস আর টু দি পাওয়ার n মাইনাস ওয়ান। খাতায় লেখো, ভগ্নাংশ হলে কোনো সমস্যা নাই, অ্যান্সার ভগ্নাংশ, কিন্তু এইটা একের থেকে বড় না ছোট এটা হিসাব করতে হবে। আচ্ছা ভাই, একের সমান হইলে কি হবে? শোনো, একের সমান হইলে সেটা গুণোত্তর ধারা হয় না, এখানে বলেই তো দিছে, এই যে দেখছো, আর এর মান একের সমান হবে না, আর এর মান একের সমান হয় না। ওকে, এনতম পদের সূত্র লিখছো কিনা, এটা লিখছি কিনা? হ্যাঁ, এবার সমষ্টি সূত্র লেখো। সমষ্টি সূত্র দুইটা, সমষ্টি সূত্র কিন্তু দুইটা, মানে যোগফলের সূত্র। সমষ্টি সূত্র দুইটা, একটা হচ্ছে আর এর মান একের থেকে বড় হইলে অনুপাতগুলা প্রথমে বসবে, ওয়ানে আগে বসবে, আর এর মানটা মাইনাসে আগে বসবে, আর একের থেকে ছোট হইলে পিছনে বসবে। একের থেকে ছোট হইলে পিছনে বসবে, কারণ হলো যেন নেগেটিভ না আসে। একের থেকে ছোট হইলে পিছনে বসলে নেগেটিভ আসবে না, আর একের থেকে বড় হইলে সামনে বসলে নেগেটিভ আসবে না, ঠিক আছে। লিখে ফেলো বাবা, লেখছো কিনা? বলে আমার নাম বলেন। ওকে, বুয়েটে কিভাবে চান্স পাবো? সো বুয়েটে চান্স পাইতে হলে যেটা করতে হবে, এখন থেকে প্রতিটা টপিক সম্পর্কে জানতে হবে, এবং আমরা কিন্তু আসলে তোমাদের ওইভাবেই পড়ানোর চেষ্টা করতেছি। এই তোমরা বলতেছো যে ভাইয়া কঠিন অঙ্ক করাচ্ছেন কেন, সোজা অঙ্ক করান। কারণ দেখো, বুয়েটে চান্স পাইতে হলে কঠিন অঙ্ক পারতে হবে। সো তুমি যদি বুয়েটে চান্স পেতে চাও, মেডিকেলে চান্স পেতে চাও, ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে চাও, তাহলে এখন থেকে তোমাকে কঠিন অঙ্ক পারতে হবে, ঠিক আছে। সো আমরা সহজ অঙ্ক শিখবো, কঠিন অঙ্ক শিখবো, ঠিক আছে। ওকে, লিখে ফেলছি। এই তিনটা সূত্র দিয়ে গুণোত্তর, সসীম গুণোত্তর ধারা পারবো। ওকে, তাহলে এখন আসো ওই যে অপুর অঙ্কটাতে ফেরত আসো। অপুর অঙ্কে ফেরত আসো। কি বলছে যে 13 সপ্তাহে যেই টাকা জমাইছে ওই টাকার ধারা হইলো এইটা। এখন আমাকে বের করতে বলছে এই ধারা সমষ্টি নির্ণয় করলেই অপুর 13 সপ্তাহে মোট সঞ্চিত টাকার পরিমাণ পেয়ে যাব। তাহলে এই ধারাটা এখন কি বের করতে হবে? সমষ্টি বের করতে হবে, ধারাটা সমষ্টি বের করতে হবে। এখন দেখো, সমষ্টির যে সূত্র, এই সমষ্টি সূত্রে কয়টা জিনিস কাজে লাগে? তিনটা। একটা হলো এ কাজে লাগে, এ কি? এ হচ্ছে প্রথম পদ। আরেকটা হলো আর কাজে লাগে, আর কি? আর হচ্ছে সাধারণ অনুপাত। সাধারণ অনুপাত পাবো কিভাবে? দ্বিতীয় পদ
ডিভাইডেড বাই প্রথম পদ, আর আরেকটা হবে এন। এন কি? এন হচ্ছে পদ সংখ্যা, যে মোট কয়টা পদ আছে, মোট কতগুলো পদ আছে, মোট কতগুলো পদ আছে। ঠিক আছে, সো এই জিনিসগুলো আমার কাজে লাগে, এই জিনিসগুলো কাজে লাগে। ওকে, তাহলে এখন এ বের করতে হবে, আর বের করতে হবে, এন বের করতে হবে। তারপর আর বের করার পর তোমাকে দেখতে হবে, আর বের করার পর তোমাকে দেখতে হবে যে আর এর মান কি একের থেকে বড় নাকি আর এর মান একের থেকে ছোট। তাহলে বড় হইলে এই সূত্র দিয়ে সমষ্টি বের করবা, ছোট হইলে নিচের সূত্র দিয়ে সমষ্টি বের করবা। ঠিক আছে, আসো তাহলে আমরা কি কি বের করব। আমরা ফার্স্টে এ বের করব। এ হচ্ছে প্রথম পদ। এই যে প্রথম পদ কত, প্রথম পদ কত, 2। করে ফেলো, আমার আগে করে ফেলো। মোট মোট টাকা বের করতে চাই। মোট মানেই হলো সমষ্টি। ওকে, আর কত, আর হচ্ছে দ্বিতীয় পদ ডিভাইডেড বাই প্রথম পদ, মানে এই 4কে 2 দিয়ে ভাগ করব, তখন আমরা দেখো কত পাচ্ছি, ওই যে 2 করে পাচ্ছি। 2 মানে কি? দ্বিগুণ হবে, দ্বিগুণ হবে। আচ্ছা এন, এন হচ্ছে মোট কয় সপ্তাহ ভাইয়া? মোট 13 সপ্তাহ, এই যে 13 সপ্তাহ। তাহলে এন এর মান হচ্ছে 13। এন এর মান কত? এন এর মান আমরা পেয়ে গেলাম 13। ওকে, তাহলে এই যে আমরা ভ্যালুগুলো পেয়ে গেলাম। আচ্ছা এখন আমাকে বলো তো, এই যে তুমি আর এর মান পাইছো 2, আর এর মান কত পাইছি? 2। তাহলে আর এর মান এখন কি একের থেকে ছোট না বড়? আর এর মান যে আমি 2 পাইছি, এই 2টা কি একের থেকে ছোট না বড়? তাহলে কোন সূত্র বসবে? প্রথমটা না দ্বিতীয়টা? বলো আমাকে, কমেন্টে জানাও কোন সূত্রটা বসবে, প্রথমটা না দ্বিতীয়টা? আল্লাহ অ্যান্সার বলে দিছে। হ্যাঁ, একের থেকে বড়, একের থেকে বড় হইলে প্রথমটা, প্রথমটা পারফেক্ট, প্রথমটা জোস, প্রথমটা। তাহলে এই যে মোট মানে, কেউ যদি তোমাকে কখনো মোট জিনিস বাইক করতে বলে, মোট, মোট মানেই হলো কি বলতো? সমষ্টি। মোট মানেই কি বের করতে বলছে? সমষ্টি বের করতে বলছে। তাহলে সমষ্টির সূত্র বসায় দিব, S13। 13 মানে 13 সপ্তাহের যোগফল, 13 সপ্তাহের যোগফল। সূত্র হবে প্রথমটা, প্রথমটা কোনটা? এই যে এইটা। আর এর মানে একের থেকে বড়, একের সামনে বসবে। তাহলে a r⁴n -1 r -1। ঠিক আছে, ওকে, এখানে ভ্যালুগুলো বসায় দাও। এ কত? এ হচ্ছে 2। আর কত? আর এর মানও 2, এ এর মানও 2, আর এর মানও 2। এন কত? এন হচ্ছে 13। তাহলে 2⁻13 -1 ডিভাইডেড বাই আর এর মান হচ্ছে 2, 2 -1। এই যে শেষ। তাহলে আমরা সমষ্টি পেয়ে যাব। ঠিক আছে, তখন আমরা এখান থেকে কি পেয়ে যাব? এখান থেকে আমরা মোট সঞ্চিত টাকা পেয়ে যাব। মোট সঞ্চিত টাকা মানেই হচ্ছে সমষ্টি। কত আসে? 16,382 টাকা। আবার একজন বলছো 8,000, তাহলে আমি চেক করব না কেন বলো? একজন যে একটু আগে বললা যে ভাইয়া আমাদেরটা বিশ্বাস করে নেই, ভাইয়া নিজে চেক করে, কেন নিজে চেক করব না? হ্যাঁ, তোমরা তো যে অনেকে যে ভুল বলছো দেখছো, 16,382, এটা হচ্ছে আমাদের টাকা অ্যামাউন্ট। এত টাকা জমায় ফেলছে দেখছো 13 সপ্তাহে, 13 সপ্তাহে 16,000 টাকা জমাইছে। ঠিক আছে, 16,382। অনেকে সুন্দর অ্যান্সার দিচ্ছ, মিনহাজুল, মৌমিতা সুন্দর অ্যান্সার, ঈশিতা। হ্যাঁ, 6 দিন ধরে পেন্ডিং আছে ওর পোস্ট, অ্যাপ্রুভ করে দিবে, কোনো সমস্যা নেই। ঠিক আছে, ওকে। নর্ডামে ভর্তি পরীক্ষা কিভাবে হবে? এমসিকিউ, এমসিকিউ স্টাইলে পরীক্ষা হয়, মাঝে মাঝে শর্ট কোশ্চেন লিখতে দেয়। ঠিক আছে, ওকে। প্রথম সূত্র, হ্যাঁ না, 2 জায়গাতে বসাতে পারবো না, আমার তো এই যে 2টা আলাদা জিনিস, আলাদা জিনিস আসবে। ঠিক আছে, ওকে ওকে, বুঝতে পারছি। জাস্ট ইজি, একদম সিম্পল। মোট বাইক করতে বললে সমষ্টি, আর যদি কোনো সংখ্যা বাইক করতে বলে তাহলে পদ সংখ্যার সূত্র। ওকে, আসো আরেকটা অঙ্ক দেখি আমরা। একক কাজ, একক কাজ। দেখো একটা ধারা বলে দিছে আমাকে, একটা ধারা বলে দিছে। এই যে বলছে ধারাটার প্রথম 7টা পদের সমষ্টি, প্রথম 7টা পদের সমষ্টি বের করতে বলছে। প্রথম 7টা পদ সমষ্টি। আমরা জানি সমষ্টি বের করতে কয়টা জিনিস লাগবে? 3টা, 3টা জিনিস লাগবে। প্রথমে লাগবে এ, তারপর লাগবে আর, তারপর লাগবে এন।
প্রথমে এ, আর এবং এন, এই তিনটা জিনিস লাগবে। ওকে, এ কত বলো তো এখানে, এ কত, এ কত, এ কত? এ হচ্ছে প্রথম পদ, সেটা হচ্ছে 1, এ হচ্ছে 1। আর হচ্ছে কি বলতো, আর কি বলছিলাম, দ্বিতীয় পদ ডিভাইডেড বাই প্রথম পদ। এখন দ্বিতীয় পদের দিকে তাকাও, দ্বিতীয় পদে কি আছে, -3 আছে, তোমার চিহ্ন সহ নিতে হবে। যদি মাইনাস থাকে তাহলে মাইনাস সহ নিতে হবে, মাইনাস সহ নিতে হবে। তাহলে -3 ডিভাইডেড বাই 1, দ্বিতীয় পদ ডিভাইডেড বাই প্রথম পদ কত আসে, -3 আসে আর এর মান। আর এন মানে কি, এন মানে হলো কতগুলো সংখ্যা বের করতে বলছে, প্রথম 7টা, তার মানে এন এর মান হচ্ছে 7, এন এর মান পেয়ে গেলাম, সেটা কি বলতো 7। আচ্ছা এখন একটা কথা বলো, এই যে আর এর মান পাইছো -3, এই যে আর এর মান, এটা কি একের থেকে বড় না ছোট? আর এর মান যে -3, এটা কি একের থেকে বড় না ছোট বলো তো? হ্যাঁ, আর এর মান কি একের থেকে বড় না ছোট? ছোট, ছোট। -3 যেহেতু, তাহলে এটা হবে কি একের থেকে ছোট। আর একের থেকে ছোট হইলে সমষ্টি সূত্র বসবে পরেরটা, তার মানে আর এর মানগুলা মাইনাসের পরে থাকবে, তাহলে সমষ্টি সূত্র আমরা বসবো পরেরটা। ঠিক আছে, এই যে আর এর মানটা চেক করতে হয় সব সময়, তাহলে সমষ্টি সূত্র বসবে পরেরটা, তার মানে এখানে হবে 1 মাইনাস আর টু দি পাওয়ার n 1 মাইনাস আর, এইটা হবে 1 মাইনাস আর টু দি পাওয়ার n 1 মাইনাস আর। ওকে, এখন ভ্যালুগুলো বসায় দাও। এ হচ্ছে প্রথম পদ 1, 1 মাইনাস আর, আর হচ্ছে কত -3। ওকে, এন, এন হচ্ছে কত 7, তাহলে -3 টু দি পাওয়ার 7, আর 1 মাইনাস আর হচ্ছে -3। এখন একটা হিসাব করব, হিসাব করলে আমরা অ্যান্সার পেয়ে যাব। তাহলে নিচে আসতেছে মাইনাসে মাইনাসে +3, এখানে দেখো 1 মাইনাস -3 কে হোল টু দি পাওয়ার 7 করলে কত আসে, -3 হোল টু দি পাওয়ার 7, ক্যালকুলেটর দিয়ে দেখো, -3 হোল টু দি পাওয়ার 7, তাহলে আসে -2187। তাহলে মাইনাসের সাথে এই 1টা যোগ করলে হবে 2188 ডিভাইডেড বাই 4। তাহলে এটার সাথে আমরা 2188 ডিভাইডেড বাই 4 কত আসে, 547। বাহ, অনেকে আমার আগে অ্যান্সার দিছো, পারফেক্ট। সবসময় আমার আগে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবা, সবসময় আমার আগে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবা, ঠিক আছে? সো এটা হচ্ছে অ্যান্সার, এটা হচ্ছে অ্যান্সার, বুঝতে পারছি? জোস। আচ্ছা এটা করো, এখন এটা করো। এটা করো, করো, এটা করো দেখি। মাইনাস হিসাব করছি তো, মাইনাস হিসাব করে তো 547 আসছে অ্যান্সার। রেজন বলছে বুঝি নাই স্যার, আবার বলি, এই ধরনের যখন সমষ্টি বের করতে বলবে, সমষ্টি সূত্র আমাদের কাছে কয়টা আছে বলো, 2টা আছে। তাহলে একটা হলো আর এর মান একের থেকে বড় হইলে প্রথম সূত্র, আর এর মান একের থেকে ছোট হইলে দ্বিতীয় সূত্র। তোমাকে 3টা জিনিস বের করতে হবে, একটা হচ্ছে এ, এ মানে প্রথম পদ, আর মানে অনুপাত দ্বিতীয় পদ ডিভাইড বাই প্রথম পদ, এন হচ্ছে পদ সংখ্যা, মানে কয়টা পদ। তাহলে এখানে দেখো প্রথম পদ কত, প্রথম পদ হচ্ছে 1, আর এর মান কত, দ্বিতীয় পদ ডিভাইডেড বাই প্রথম পদ, তাহলে দ্বিতীয়টাকে প্রথমটা দিয়ে ভাগ করলে -3, -3 একের থেকে ছোট, এজন্য দ্বিতীয় সূত্রটা ইউজ হবে। তার মানে এই সূত্রটা ইউজ হবে, একের থেকে ছোট হইলে পিছনে থাকে 1 মাইনাস হবে, আর গুলা পিছনে থাকবে, আর একের থেকে বড় হইলে আর গুলা প্রথমে থাকতো, বুঝতে পারছি? আর এন মানে কতগুলা সমষ্টি বের করতে বলছে, 7টা পদের সমষ্টি বের করতে বলছে, তাহলে এন এর মান হবে 7। এই যে 3টা ভ্যালু, এই 3টা ভ্যালু সূত্রে বসায় দিছি, সূত্রে বসানোর পর ক্যালকুলেশন করছি। এখন দেখো এই যে সামনে যে 1 আছে, ভাইয়া 1 দিয়ে গুণ করলে যা আছে তাই থাকবে, এজন্য এই 1টা গুণ দিয়ে ফেলছি, 1 গুণ দিলে যা আছে তাই। -3 টু দি পাওয়ার 7 মানে হচ্ছে -2147, 87 সাথে 1 যোগ হলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, মানে যোগ হয়ে যাবে,
সেটাকে 4 দিয়ে ভাগ করলে 547। ঠিক আছে, ওকে এখন এইটা করো, এইটা করো। হ্যাঁ, আরিক বলছে দেয়ার ইজ নো এন। এই দেখছো ঝামেলায় পড়ে গেছি। আমাদের বের করতে বলছে ভাইয়া সমষ্টি, আমাকে সমষ্টি বের করতে বলছে, সমষ্টি বের করতে বলছে। তাহলে আমরা জানি সমষ্টি বের করতে আমার 3টা জিনিস লাগবে। একটা হলো এ লাগবে, আরেকটা হলো আর লাগবে, আরেকটা হলো এন লাগবে। এ লাগবে, আর লাগবে, এন লাগবে। এ কত? এ হচ্ছে প্রথম পদ 54, 54 প্রথম পদ 54। আর লাগবে, আর কি? আর হচ্ছে দ্বিতীয় পদ ডিভাইডেড বাই প্রথম পদ, দ্বিতীয় পদ ডিভাইডেড বাই প্রথম পদ। এই যে দ্বিতীয়টা ডিভাইডেড বাই প্রথমটা, তার মানে 18 ডিভাইডেড বাই 54। তাহলে 18 দুগুণে 36, 3 18 54, তার মানে 1/3। আর এর মান পেয়ে গেলাম 1/3। এখন এন, এন মানে কি? এন মানে হচ্ছে কতগুলা যোগফল। এখন এখানে কতগুলা আছে সেটা আমি জানি না, কারণ মাঝখানে ডট ডট আছে। ডট ডট না থাকলে গুইনা ফেলতাম। আবার আগেরটাতে যেমন ডাইরেক্ট বলছিল যে প্রথম 7টা পদের সমষ্টি, এখানে ডাইরেক্ট বলে নাই 7টা পদ না কয়টা পদ, এটা আমি জানি না। কিন্তু লাস্টের পদটা বলে দিছে, লাস্টের পদ বলা আছে। তাহলে লাস্টের পদ মনে রাখো, লাস্টের পদ হয় সবসময় n তম পদ। এই যে লাস্টের পদ, এটাই হচ্ছে আমাদের n তম পদ। তাহলে আমি n এর মান জানি না, এই n এর মান বাইর করার জন্য আমার এই n তম পদ মানে শেষের পদ নিয়ে কাজ করতে হয়। এটা মনে রাখো, এই অঙ্কটা অনেক ট্রিকি অঙ্ক ছিল, অনেক ট্রিকি একটা অঙ্ক। তাহলে এই n এর মান বাইর করার জন্য আমি ওই শেষের পদ নিয়ে কাজ করব। ঠিক আছে, তাহলে আমরা বলবো যে n তম পদ এখানে, এখানে n তম পদ হলো লাস্টেরটা 2/81। এটা হচ্ছে n তম পদ। n তম পদ হচ্ছে কি 2/81। এখন বলো তো n তম পদের সূত্র কি? n তম পদের সূত্র আমরা জানি, আমরা n তম পদের সূত্র জানি। n তম পদের সূত্র হচ্ছে a r⁴ n - 1 ইকুয়ালস টু 2/81। এটা হলো n তম পদের সূত্র। মান বসায়, সূত্র বসায় দিছি a r⁴ n - 1। ঠিক আছে, ওকে। আর কিভাবে বাইক করলাম? ওই যে দ্বিতীয়টা ডিভাইড বাই প্রথমটা, দ্বিতীয় পদ ডিভাইডেড বাই প্রথম পদ। ঠিক আছে, ওকে। এখন এখানে মান বসায় দাও। এর মান কত? এর মান হচ্ছে 54। আর এর মান কত? এই যে আর এর মান হচ্ছে 1/3, আর এর মান হচ্ছে 1/3 টু দি পাওয়ার n - 1। আর এইদিকে আসে 2 ডিভাইডেড বাই 81। বুঝতে পারছি? ওকে, উভয় পক্ষ থেকে 2 দিয়ে কাটাকাটি করো। তাহলে এই 2 দিয়ে 54 কাটা দাও, 54 কাটা দিলে থাকে হলো 27। এবার 27কে ওইদিকে নিচে নিয়ে যাও, 27কে নিচে নিয়ে যাও, তাহলে ভাগ আকারে চলে যাবে। তাহলে আমার এই পাশে থাকবে হচ্ছে শুধু 1/3 হোল টু দি পাওয়ার n - 1। আর এখানে থাকতেছে হচ্ছে 81 আগে থেকে ছিল, তার সাথে এখন 27 আসছে। আচ্ছা 81 মানে কি জানো তো? দেখো একটু হিসাবটা দেখাই। 81 মানে হচ্ছে, 81 মানে হচ্ছে 3 টু দি পাওয়ার 4, 3 টু দি পাওয়ার 4 মানে 4টা 3 কে গুণ দিলে 81 হয়। আর 27 মানে হচ্ছে 3 টু দি পাওয়ার 3। ওকে, এখন আমাকে দেখি কে বলতে পারবা, এই যে 1/3 টু দি পাওয়ার n - 1। আর এখানে বলো তো 3 এর পাওয়ার কত থাকে? 3 এর পাওয়ার কত থাকে? 4 আর 3 যোগ হয়ে যাবে না? আমরা এটা জানি তো নাকি বাবা, যে গুণ হইলে পাওয়ার যোগ হয়, গুণ হইলে পাওয়ার কি হয় বলো? যোগ হয়। তাহলে এটা হচ্ছে 3 টু দি পাওয়ার 7। আচ্ছা এই যে 1/3 টু দি পাওয়ার 7, এটাকে আমরা লিখতে পারি এভাবে 1/3 টু দি পাওয়ার হোল 7। হোল 7 লেখা যায়, কারণ 1 টু দি পাওয়ার 7 মানে আসলে 1, তাই না? ওকে, এখন এখানে 1/3, এখানে 1/3। তাহলে এই ধরনের কেসে, এই ধরনের সিচুয়েশনে কি হয়? এই ধরনের সিচুয়েশনে যেখানে ভিতরের দুইটা সেম,
তখন পাওয়ার দুইটা সমান হয়ে যায়। ভিতরে দুইটা সেম হইলে পাওয়ার দুইটা সমান হয়ে যায়, আমরা জানি। হ্যাঁ, এই যে ভিতরে দুইটা সেম হইলে পাওয়ার দুইটা সমান হয়ে যাবে। তার মানে এখান থেকে আমরা লিখতে পারবো অতএব এই যে n-1 হলো 7, n-1 হলো 7, তাহলে এখান থেকে আমরা দেখো n এর মান পেয়ে গেলাম, 1 ওই পাশে গেলে যোগ হয়ে যাবে 8, তাহলে n এর মান পেয়ে গেছি 8, n এর মান হচ্ছে 8, এই যে পেয়ে গেছি। তাহলে আমাদের এখানে কিসের মান জানতাম না, আমরা n এর মান জানতাম না, এখন দেখো n এর মান পেয়ে গেছি 8। সো এই যে একটা ভয়ঙ্কর ক্যালকুলেশন করা লাগছে। আবার বলি যদি কোনো অঙ্কে তোমাকে n বলে না দেয় যে কয়টা পদ আছে, তখন শেষ পদ নিয়ে কাজ করবা। ওই যে লাস্টে যেটা দেওয়া থাকবে সেটাকে n-তম পদ ধরবা, লাস্টেরটা হবে n-তম পদ মানে শেষ পদ। তখন n-তম পদের সূত্র বসায় দিবা, মান বসায় দিছি, মান বসানোর পর হিসাব করছি, এখানে 3 আসছে 7, 7টা, তখন 1/3 চলে গেছে, n-1 হবে 7, ওই যে n-1 হবে 7, n এর মান পেয়ে গেছি 8, n এর মান কত পেয়ে গেছি 8। ঠিক আছে, ওকে আলামিন, আবার দেখো মনোযোগ দাও। যে কোনো সমষ্টি নির্ণয় করতে তিনটা জিনিস লাগে। আবার দেখো, সমষ্টি নির্ণয় করতে তিনটা জিনিস লাগে, এ লাগে, আর লাগে, আর হচ্ছে দ্বিতীয় পদ ডিভাইড বাই প্রথম পদ, দ্বিতীয়টা ডিভাইডেড বাই প্রথমটা, আর এন লাগে। এখন এন এর মান আমরা জানতাম না, যদি না জানা থাকে তখন শেষ পদকে n-তম পদ ধরবা। আচ্ছা, শেষতম পদ না থাকলে কি হবে, সেটা ইনফিনিটি হবে, আসতেছি, শেষ পদ না থাকলে সেটা অসীম, অসীম মানে ইনফিনিটি, আসতেছি, ওইটার সূত্র আছে। তাহলে শেষ পদকে তুমি n-তম পদ ধরবা, আর এই n-তম পদের সূত্র বসায় দিছি, মান বসায় দিছি, এই মানটাকে এখন হিসাব করছি। দেখো এ মান হচ্ছে 54, কই থেকে পাইছি, এই যে এখান থেকে পাইছি। আর এর মান কত 1/3, এই যে এখান থেকে পাইছি। তারপরে দেখো 54 আর 2 কাটা গেছে 27, এই পাশে 27 গুণ আকারে ছিল, ওই পাশে নিলে 27 কি হবে, ভাগ হয়ে যাবে। 81 মানে কি 3^4, 27 মানে কি 3^3, তাহলে 4 আর 3 একসাথে করলে কত হবে 7, এই পাশেও 1/3, এই পাশেও 1/3, তাহলে দুইটা 1/3 কি হবে, বাদ হয়ে যাবে। n-1 কি পাবো, 7 এর সমান পাবো। তাহলে n-1 যদি 7 এর সমান হয়, n এর মান কত 8, দেখছো n এর মান পেয়ে গেছি। এখন n এর মান পেয়ে গেলে আমরা এখন সমষ্টি বের করে ফেলবো, যে অতএব সমষ্টি। আচ্ছা, এখন আমাকে বলো সমষ্টির সূত্রে কি বসবে, সমষ্টির সূত্রে কোনটা বসবে, প্রথমটা না দ্বিতীয়টা? এই যে 1/3, এটা কি একের থেকে বড় না একের থেকে ছোট? এই যে 1/3 এটা একের থেকে ছোট, একের থেকে ছোট, তাই না? হ্যাঁ, একের থেকে ছোট। তাহলে একের থেকে ছোট হইলে 1 এর পিছনে থাকবে 1 - r⁴n, 1 - r। ওকে, এবার মানগুলো বসায় দাও। এ হচ্ছে কত 54, 1 - r, আর হচ্ছে কত 1/3, 1/3। ওকে, n এর মান কত, n এর মান হচ্ছে 8, n এর মান হচ্ছে 8, আর এখানে হচ্ছে 1 - r এর মান হচ্ছে 1/3। ওকে, এখন এটা ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে অ্যান্সার পেয়ে যাবা। এটা এখন ক্যালকুলেটরে হিসাব করো কত আসে, যেটা আসবে সেটাই তোমার অ্যান্সার। বুঝতে পারছি, সূত্র বসায় দিছি, আর কিচ্ছু না। n এর মান পেয়ে গেলে সূত্রেও বসায় দিছি। ওকে, n এর মান 8 কেন, এই যে ক্যালকুলেশন করে পাইছি, n এর মান 8, তাই না? কেমনে ক্যালকুলেশন করছি, শেষতম পদকে n-তম পদ ধরছি, n-তম পদের সূত্র বসাইছি, মান বসাইছি, ক্যালকুলেশন করছি, n এর মান 8 পাইছি। ঠিক আছে, ওকে, অবশ্যই ক্যালকুলেশনটা মনোযোগ দিয়ে করতে হবে বাবা। (1/3^8), ওকে, 1 মাইনাস অ্যান্সার ইন্টু 54 ইন্টু 3 ডিভাইডেড বাই 2। ঠিক আছে, কত আসছে বাবা?
দশমিক আসে, তাহলে আসে 6560 ডিভাইডেড বাই 81, এইটা আসে। আর দশমিকে নিলে তোমার আসবে 80.9877, 80.9877। তাহলে এইটাও হইতে পারে তোমার অ্যান্সার, আবার এইটাও হইতে পারে তোমার অ্যান্সার। ঠিক আছে, ক্যালকুলেশন। ওকে, ক্যালকুলেটর কোনটা ভালো ভাই? সবই তো ভালো, হ্যাঁ। তবে লেটেস্ট যেটা পাওয়া যাচ্ছে সেটা কিনবা, কোনো সমস্যা নেই। সিডাব্লিউ তুমি কিনতে পারো, 570 ইএস এমএস, 991 এমএস ইএস, এটাও কিনতে পারবা। ঠিক আছে, ওকে আসো নেক্সট। এই যে এখন তোমরা বললা যে ভাইয়া শেষ পদ যদি না থাকতো, এই যে ধরেন এখানে কিছু নাই, এটা ডট 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 ডট, এখানে এটা নাই, এটা শেষ পদটা নাই। যদি শেষ পদ না থাকে তখন সেটাকে বলা হয় অসীম গুণোত্তর ধারা, সেটাকে বলা হয় অসীম গুণোত্তর ধারা। শেষ পদ না থাকলে সেটাকে বলা হবে অসীম গুণোত্তর ধারা। এই দেখো শেষ পদ নাই, শেষ পদ নাই, এই দেখো ডট 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 ডট, দেখছো কোনো শেষ নাই, কোনো শেষ নাই, এটা অসীমে চলে যাবে, ডট 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 ডট। কিন্তু একই স্টাইল, একই স্টাইল, দেখো স্টাইলটা সেম। প্রথমে এ হইছে, তারপর এ এর সাথে আর গুণ হইছে, অনুপাত গুণ হইছে, এই অনুপাতের সাথে আবার অনুপাত গুণ হইছে, আবার অনুপাত গুণ হইছে, মানে গুণ হইতে হইতে আগাবে। স্টাইল সেম, কিন্তু শেষ পদ নাই। তাহলে শেষ পদ না থাকলে সেটাকে আমরা কি বলবো? অসীম গুণোত্তর ধারা। আচ্ছা, অসীম গুণোত্তর ধারার ক্ষেত্রে অনুপাতের মান -1 থেকে 1-এর মাঝখানে হইতে হয়। লিখে রাখো এগুলা, খাতায় লেখো, খাতায় লেখো বাবা, খাতায় লিখে রাখো এগুলা। অনুপাতের মান -1 থেকে 1 হইতে হয়, এই যে এই দুইটা মাঝখানে থাকতে হয়, -1 থেকে 1-এর মাঝখানে অনুপাত হইতে হয়। ওকে, সেই ক্ষেত্রে সমষ্টি, সেই ক্ষেত্রে সমষ্টি, এই সমষ্টি সূত্র হলো এইটা, এই যে সমষ্টি সূত্র হলো এইটা, এই যে এখানে ইনফিনিটি চিহ্ন দেখছো, ইনফিনিটি চিহ্ন, সমষ্টি সূত্র হলো এইটা। ঠিক আছে, সমষ্টি শূন্য হচ্ছে এইটা, সমষ্টি সূত্র a ডিভাইডেড বাই 1 মাইনাস r। খাতায় লিখে ফেলো, অসীম গুণোত্তর ধারা যেটা শেষ হবে না, সেখানে n এর প্রয়োজন হয় না, n এর প্রয়োজন হয় না। আবার বলি, এখানে যেমন এটা শেষ হইছে, লাস্ট পদ দেওয়া ছিল, এজন্য আমার n এর মান বাইক করা লাগছে, এই n এর মান বাইক করা লাগছে। আমি a জানতাম, r জানতাম, কিন্তু আমার n এর মানটা বাইক করা লাগছে, কারণ এই পদটা শেষ হইছে। এখন যদি এমন হইতো যে শেষ হয় নাই, শেষ হয় নাই, ডট 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 লাস্টে, তখন দেখো n এর মান লাগবে না, a লাগবে, r লাগবে, a লাগবে, r লাগবে, আর কিছু লাগবে না। a কি? a হচ্ছে প্রথম পদ, আর r কি? r হচ্ছে আগের মতো সাধারণ অনুপাত। সাধারণ অনুপাত কিভাবে বের করব? আগের মতো, এগুলো সব আগের মতো। দ্বিতীয় পদ ডিভাইডেড বাই প্রথম পদ, ঠিক আছে। কিন্তু একটা কন্ডিশন আছে, কন্ডিশন হলো এইটা, আর এর মানটা -1 থেকে 1 এর মাঝখানে থাকতে হবে, না থাকলে অ্যান্সার পাওয়া যাবে না। ওকে, সমষ্টি সূত্র হচ্ছে a ডিভাইডেড বাই 1 মাইনাস r, a ডিভাইডেড বাই 1 মাইনাস r। খাতায় লিখে ফেলো বাবা। ওকে, হ্যাঁ, ওকে, ক্যালকুলেটরে করতে পারো না ক্যালকুলেশন, তাহলে আমাদের ইউটিউবে যাবা, শিখো লিখবা, শিখো লিখে ইউটিউবে সার্চ দিবা, শিখো চ্যানেল আসবে, সেখানে কিন্তু ক্যালকুলেটর হ্যাকস, ওই ক্যালকুলেটর হ্যাকস ভিডিওতে আমি দেখাই দিছি কিভাবে ক্যালকুলেটর ব্যবহার করতে হবে। ঠিক আছে, ওকে। তোমাদের বইতে ওই দুইটা সূত্র দেওয়া নাই বাবা, আমি জানি তো তোমাদের বইতে ওই দুইটা সূত্র দেওয়া নাই, এই জন্যই তো আমি লিখে দিছি, এই যে এই দুইটা সূত্র বইতে দেওয়া নাই, এই জন্যই তো আমি লিখে দিছি। ঠিক আছে, ওকে, সো এটা বুঝছি, এটা বুঝছি। অসীম, অসীম গুণোত্তর ধারা হইলে, অসীম হইলে শেষ হবে না, লাস্টে ডট ডট থাকবে, শেষ পদ বলে কিছু নাই, সূত্র হবে a ডিভাইডেড বাই 1 মাইনাস r। এখানে n এর কোনো প্রয়োজন নাই, a লাগবে এবং r লাগবে, সূত্র এটা ফিক্সড, a ডিভাইডেড বাই 1 মাইনাস r। -1 থেকে 1 এর মাঝখানে r এর মান হইতে হবে। এখন তুমি যদি বলো যে ভাইয়া r এর মান ধরেন এটা হইল না,
এটা হইল না, অন্য কিছু হইল। আর এর মান, এটা লিখে রাখো, আর এর মান অন্য কিছু হলে, মানে এইটা বাদে, এইটা বাদে, এইটা বাদে আর এর মান অন্য কিছু হলে, অন্য কিছু হলে অসীম সমষ্টি, এই যে অসীম সমষ্টি, এটা কোনো ভ্যালু পাওয়া যাবে না, এই অসীম সমষ্টি হবে ইনফিনিটি। এটা একটু লিখে রাখো, এটা খুব ইম্পর্টেন্ট কথা বললাম, যে আর এর মান অন্য কিছু হইলে অসীম সমষ্টি হবে ইনফিনিটি। আর আর এর মান যদি এইটা হয়, আর এর মান যদি -1 থেকে 1 এর মাঝখানে হয়, তার মানে মডুলাসটা যদি 1 এর থেকে ছোট হয়, মানে -1 থেকে 1 এর মাঝখানে হয়, তখন এইটা কাজ করবে, তখন এই সূত্র কাজ করবে। অন্য কোনো মান হইলে ইনফিনিটি হয়ে যাবে, ঠিক আছে? অসীম গুণোত্তর ধারার সমষ্টি ইনফিনিটি হবে, ঠিক আছে? তখন এই সূত্র কাজ করবে না যদি এটা অসীম গুণোত্তর ধারা হয়। অসীম হইতে হবে, অসীম হইতে হবে। তারপর তুমি আর এর মান দেখবা, আর এর মান কোনটা, আর এর মান এইটা মাঝখানে হইলে এই সূত্র বসায় দিবা, অন্য কিছু হইলে এই সূত্র বসায় দিবা, ঠিক আছে? হ্যাঁ, সব সমীকরণ সমাধান করা যায়, সব ভিডিও দেওয়া আছে বাবা, ভিডিও দেওয়া আছে অলরেডি ইউটিউবে। ওকে, আমাকে অসীম গুণোত্তর ধারা বের করতে বলছে, এটা আগের মতো, আগের মতো বাবা, অসীম গুণোত্তর ধারা বের করতে বলছে, এটা পুরোটা আগের মতো। এ দেওয়া আছে, এ কত, 4, তাহলে প্রথম পদ পেয়ে গেলাম। আর কত, আর বলছে কত, দেখো হাফ, 8 দিয়ে কি হয়, গুণ হয়, 8 দিয়ে গুণ হয়, তাহলে এই 4 এর সাথে আমরা আর মানে হচ্ছে হাফ দিয়ে গুণ করব, এই 4 এর সাথে হাফ দিয়ে গুণ করব। এখন বলো 4 কে হাফ দিয়ে গুণ করলে কত হবে, 2 হয়ে যাবে। এই 2 কে আবার হাফ দিয়ে গুণ করব, আবার হাফ দিয়ে গুণ করব, কারণ এই যে অনুপাত দিয়ে গুণ করব, আমরা এটা শিখছি। তাহলে 2 কে হাফ দিয়ে গুণ করলে 1 হয়ে যাবে, তাই না? 2 2 কাটা 1 হয়ে যাবে। এই 1 কে আবার আমরা হাফ দিয়ে গুণ করব, আবার হাফ দিয়ে গুণ করব, তাহলে 1 কে হাফ দিয়ে গুণ করলে আমাদের হয়ে যাবে হাফ, ঠিক আছে? ওকে, এরপর কি করব, এরপর আমরা ডট ডট দিয়ে দিব, এই যে ডট 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 ডট, এরপর আমরা এই যে ডট ডট দিয়ে দিব, এটা অসীম পর্যন্ত যাইতে থাকবে, অসীম যেহেতু অসীমে যাইতে থাকবে, শেষ, অসীম যেহেতু অসীমে যাইতে থাকবে, ঠিক আছে, শেষ। জাস্ট ধারাটা বানাইতে বলছে, ওই যে একজন সমষ্টিও বের করে ফেলছো, পারফেক্ট, পারফেক্ট, ঠিক আছে, সিম্পল, একদম সিম্পল, সহজ। ওকে, এখন এটা বানাও, এটা বানাও। এ দেওয়া আছে 2, এ যদি 2 হয় তাহলে প্রথমটা কি হবে বলো, প্রথমটা কি হবে, হ্যাঁ 2 হবে, প্রথমটা হবে 2। নেক্সট, আর এর মান কত, আর এর মান হলো -1/3, তার মানে প্রত্যেকবার -1/3 দিয়ে গুণ হবে, তাহলে আমি 2 এর সাথে -1/3 গুণ দিব, তাহলে 2 এর সাথে আমরা -1/3 গুণ দিব। এখন বলো মাইনাস গুণ দিলে এটা মাইনাস হয়ে যাবে, আর 2 এর সাথে 1/3 কাটাকাটি যায় না, তাহলে হয়ে যাবে -2/3, -2/3, বুঝতে পারছি? ওকে, এরপর এইটাকে আবার -1/3 দিয়ে গুণ দিব, তাহলে অনুপাত যা থাকবে প্লাস মাইনাস সেটা দিয়ে গুণ দিব, যা থাকবে এই আর এর মান যা থাকবে সেটা দিয়ে গুণ দিব। এখন দেখো এই মাইনাসকে যদি আমি আবার মাইনাস দিয়ে গুণ করি তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, এই 2/3 কে যদি 1/3 দিয়ে গুণ করি তাহলে 3 3 9 হয়ে যাবে, তাহলে 2/9, তাহলে হয়ে গেল 2/9। এখন এই যে 2/9 এটাকে আমি আবার -1/3 দিয়ে গুণ দিব, আবার -1/3 দিয়ে গুণ দিব, ঠিক আছে, আবার -1/3 দিয়ে গুণ দিব, তাহলে এখন প্লাস কে মাইনাস দিয়ে গুণ করলে মাইনাস হয়ে যাবে, আর 9 কে 1/3 গুণ করলে 3 নং 27 হয়ে যাবে। এখন দেখো প্যাটার্নটা বুঝে গেছি, প্রথমটা পজিটিভ, তারপরটা নেগেটিভ, তারপরটা পজিটিভ, তারপরটা নেগেটিভ, তারপরটা কি হবে, পজিটিভ হবে। ওকে, পজিটিভ দিয়ে আমরা ডট ডট দিয়ে দিলাম, ডট 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 ডট, এই যে অসীম, অসীম পর্যন্ত যাবে, বুঝতে পারছি?
হ্যাঁ দশমিক দেওয়া যাবে, হ্যাঁ যাবে, দেওয়া যাবে, দশমিক দেওয়া যাবে। বুঝতে পারছি, একদম সিম্পল, একদম সিম্পল। ওকে আসো এখন মাথা খাটানোর অঙ্ক, মাথা খাটানোর অঙ্ক। দেখো কি বলছে, বলছে ধরো তুমি তোমার বাড়ির পাশে অথবা বাগানে একটা চারা গাছ রোপণ করলা, একটা চারা গাছ লাগাইলা। 1 বছর পর চারা গাছটার উচ্চতা 1 মিটার হলো। তাহলে 1 বছর পর চারা গাছের উচ্চতা কতটুকু হইলো? উচ্চতা 1 মিটার হইল। তাহলে 1 বছর পর চারা গাছের উচ্চতা 1 মিটার হইল। পরবর্তী বছর এই উচ্চতা 0.8 মিটার বৃদ্ধি পেল। 0.8 মিটার কি হইলো বলো? বৃদ্ধি পেল, 0.8 মিটার বৃদ্ধি পেল। তাহলে 0.8 মিটার যদি বাড়ে, তাহলে আগে ছিল 1, 1 এর সাথে এখন 0.8 কি হবে? যোগ হয়ে যাবে না? তাহলে হয়ে যাবে 1.8। তাহলে এটা হচ্ছে দ্বিতীয় বছর, এটা হচ্ছে প্রথম বছর, এটা দ্বিতীয় বছর। প্রথম বছর, এটা হচ্ছে কি বলো? দ্বিতীয় বছর। ওকে, এরপর দেখো খেয়াল করো, প্রতি বছর গাছটি উচ্চতা পূর্বের বছরে বৃদ্ধিপ্রাপ্ত উচ্চতায় 80% বৃদ্ধি পায়। 80% বাড়ে, 80% বৃদ্ধি পাবে, 80% বাড়বে। তাহলে একটু একটু খেয়াল কর ব্যাপারটা, যখন 80% বাড়ে, বাড়ে মানে হলো এতটুকু বৃদ্ধি পাবে, 80% বৃদ্ধি পাবে। 80%কে যখন আমি সংখ্যায় নিব, 80%কে সংখ্যায় নিলে হবে 80/100, কাটাকাটি গেলে আসে 0.8। তার মানে এখানে যেটা দেওয়া ছিল সেটাই, এখানে যেটা দেওয়া ছিল সেটা 0.8। তাহলে 0.8 করে বাড়বে, 0.8 করে বাড়বে। বুঝতে পারছো? ওকে, তাহলে 1.8 এর এটা হবে 3.25। পরের বছর কত হবে বলতে পারবা? 3.25। ওকে, একটা জিনিস একটু শিখায় দিই, একটা জিনিস একটু শিখো, একটু শিখো বাবা, কাজে লাগবে, সারা জীবন কাজে লাগবে। এই যে বাড়ে, বাড়লে প্রকৃত উচ্চতা কত হবে? প্রকৃতর অ্যামাউন্টটা যদি তুমি বের করতে চাও যে প্রকৃত উচ্চতা কত, তাহলে প্রকৃত উচ্চতা হবে আসলে ওই আগের উচ্চতার সাথে, একটু মনোযোগ দাও, যে আগের উচ্চতা মানে পূর্বের উচ্চতা তার সাথে 80%, ঠিক আছে, তার সাথে 80%। হ্যাঁ, এখন 80% মানে কত সেটা আমরা দেখছি, সেটা হচ্ছে ওই উচ্চতার এত গুণ, তার মানে উচ্চতার 0.8 গুণ। এখন আমরা যদি উচ্চতা কমন নিয়ে ফেলি, তাহলে সেটা হবে 1 প্লাস 0.8, তার মানে হচ্ছে আসলে উচ্চতার 1.8 গুণ। এখন 1.8 কে আমি যদি পার্সেন্টেজে নিয়ে যাই, মানে 100 দিয়ে গুণ করি, তাহলে এইটা হয়ে যাবে 180%। বুঝতে পারছো? 180%। ওকে, সো এইটা একটু মনে রাখো, এটা একটু মনে রাখো যে একটা পার্সেন্টেজ যখন অ্যাড করা হয়, একটা পার্সেন্টেজ যখন অ্যাড করা হয়, তখন প্রকৃত মানে আসল অ্যামাউন্টটা আসলে 100 প্লাস ওই অ্যামাউন্ট বৃদ্ধি পায়। তাহলে আমাকে বলছে 80% বাড়ে, তার মানে আসলটার সাথে আমার 180% বাড়বে, শুধু 80 না, কারণ আরো একটা উচ্চতা তো আগে থেকে ছিল, ওইটা যোগ হবে। আগে উচ্চতাটা যোগ হলে এটা 1 আসবে, 1 আসবে, ঠিক আছে? ওকে, না তামিম, অল্প কিছু, সব টাইপের সমীকরণ আমি দেখাইছি ক্যালকুলেটর হ্যাক্সে ভিডিওতে, সকল টাইপের সমীকরণ কিভাবে ক্যালকুলেটর দিয়ে সমাধান করা যায় দেখানো হয়েছে। তুমি টাইপগুলো ধরে ধরে দেখবা, তারপর নিজে চেষ্টা করবা। ওকে, আবার বলি, না না না, শোনো, কেউ যদি বলে যে, ধরো টাকা দিয়ে বলি, টাকা দিয়ে বলে তোমরা ভালো বুঝো, হ্যাঁ, ধরো তোমার কাছে 100 টাকা আছে, ধরো তোমার কাছে 100 টাকা আছে, একটু একটু মনোযোগ দাও, যে ধরো তোমার কাছে 100 টাকা আছে, হ্যাঁ, আমি বললাম যে তোমার টাকা প্রতি মাসে 80% বৃদ্ধি পায়, বৃদ্ধি পায়।
তার মানে প্রতি মাসে 80 টাকা করে বৃদ্ধি পায়, 80% মানে 80 টাকা, 80 টাকা করে বৃদ্ধি পায়। তাহলে বলো তো দ্বিতীয় মাসে তোমার কাছে কত টাকা থাকবে, 80 টাকা, নাকি 80 টাকার সাথে আগে 100 টাকা যোগ করবা? তাহলে দ্বিতীয় মাসে অ্যামাউন্ট কি হবে, শুধু 80 নাকি 80-র সাথে আগেরটাও যোগ হবে, 180 হয়ে যাবে না? হ্যাঁ, তাহলে এইটা মনে রাখবা যে কোনো কিছু বৃদ্ধির পার্সেন্টেজ যখন দেওয়া থাকে তখন প্রকৃত অ্যামাউন্টটা আসলে 100 যোগ ওইটা। তাহলে প্রকৃত অ্যামাউন্ট হবে 100 যোগ 80, তার মানে 180%। তার মানে আমি যখন এরকম পদ সংখ্যা বের করব যে প্রথম বছরে উচ্চতা 1 মিটার, দ্বিতীয় বছরে 80% বৃদ্ধি পাইছে, তাহলে দ্বিতীয় বছরটা যখন আমি হিসাব করব তখন আমি আসলে এইটাকে, এই 1 কে 180% দিয়ে গুণ দিয়ে দিব, শুধু 80% না, কারণ শুধু 80% হচ্ছে বৃদ্ধি অ্যামাউন্ট, কতটুকু বাড়ছে, কিন্তু টোটাল অ্যামাউন্টটা কি হবে, আগেরটা যোগ 80%, মোট 180% হবে। বুঝতে পারছো? ওই যোগ হয়, ওই যে একবারে তুমি একবারে আলাদা আলাদা যোগ করতে পারো অথবা একবারে 180% দিয়ে গুণ দিতে পারো। আচ্ছা, এখন 180% মানে কি? 180% মানে হচ্ছে 1.8। তাহলে এ পয়েন্টটা বলো তো কত পার্সেন্ট বৃদ্ধি পাবে? এই যে 1.8 এ 180% বৃদ্ধি পাবে। তাহলে 180% হয়ে যাবে। 180% মানে কি 1.8 দিয়ে গুণ দিব। তাহলে 1.8 দিয়ে গুণ দিলে পরেরটা কত হবে বলো? 1.8 দিয়ে গুণ করলে এটা হবে 3.24। এইভাবে যেতে থাকবে ডট 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 ডট। ওকে, আমাকে বলছে গাছটার সর্বোচ্চ উচ্চতা কত। সো এইভাবে বাড়তে থাকবে। কত বছর বাড়বে আমি জানি না, কত বছর বাড়বে আমি জানি না, ঠিক আছে? তাহলে সর্বোচ্চ উচ্চতা বের করতে বলছে, তাহলে মনে রাখো সর্বোচ্চ উচ্চতা যদি বের করতে বলে তাহলে সেই ক্ষেত্রে আমাদের সর্বোচ্চ উচ্চতা সেটা হবে এস ইনফিনিটি, এই সূত্রে বসবে a ডিভাইডেড বাই 1 মাইনাস আর। এখানে a হবে কি প্রথম বছরের উচ্চতা, তাহলে প্রথম বছরের উচ্চতা হচ্ছে a, তার মানে এইটা হচ্ছে আমাদের a, এটা হচ্ছে আমাদের a। অনুপাত, অনুপাত মানে কত গুণ হইছে, কত গুণ হইছে বলো, এটা হচ্ছে আর, এটা হচ্ছে আর 1.8, 1.8 হচ্ছে অনুপাত, 1.8 হচ্ছে অনুপাত, ঠিক আছে? তাহলে a পাইছি, a হচ্ছে 1, 1.8 হচ্ছে আর, মানে কত গুণ হইল। তাহলে এই মানগুলো যদি আমি বসায় দিই, a হচ্ছে 1, 1.8, তাহলে আর এর মান আমরা পেয়ে গেলাম কত? আর এর মান তো একেতে বেশি চলে আসলো, তাই না? এটা তো হবে না। সর্বোচ্চ উচ্চতা এত পার্সেন্ট বাড়ে, তাহলে আমাদের এখানে এটা কিভাবে করব আমরা বলো তো? সেম অ্যামাউন্টে বৃদ্ধি পাচ্ছে, তাহলে এটা কত আসবে? সর্বোচ্চ উচ্চতা কত হইতে পারে? এটা করবা তো, একটু দেখো তো কত আসে। 1.8 পূর্বের বছরে বৃদ্ধিপ্রাপ্ত উচ্চতার 80% বৃদ্ধি পায়, তাহলে 1 এ 80%, তাহলে 1 এ 80% মানে হচ্ছে 0.8 বৃদ্ধি পায়, তার সাথে 1 যোগ করলে 9 এত, তার মানে 1.8, ঠিক আছে? তাহলে 1.8 এ 0.8 বৃদ্ধি পায়, তার সাথে 1.8 যোগ করলে 3.24, এটা ঠিক আছে? এত গুণ হচ্ছে, এত গুণ হচ্ছে, ঠিক আছে? ওকে, না নেগেটিভ আসবে না। এই যে দেখছো আমরা একটা জিনিস চেক করি নাই, আমরা একটা জিনিস চেক করি নাই, আমরা একটা জিনিস চেক করি নাই, সেটা কি বলতো? আমরা চেক না করে সূত্রে বসায় দিছি, আমরা চেক না করে সূত্রে বসায় দিছি। আমাদের এ ছিল কত? এ ছিল 1, আর ছিল কত? আর হলো 1.8, আর হলো 1.8। একটা জিনিস চেক না করে সূত্রে বসায় দিছি, এর জন্যই দেখো নেগেটিভ চলে আসছে। দেখছো তোমরা অনেকে নেগেটিভ বলছো। ওকে, আচ্ছা আমরা তো টোটাল উচ্চতা বের করব না, তাই না? তাহলে 1 মিটার হলে পরের বছরে তো আমার 1.8 এর পরের বছরে অ্যামাউন্ট, কিন্তু পরের বছরে কতটুকু বৃদ্ধি পায় সেটা লাগবে। সো পরের বছরে কত হয় সেটা লাগবে। তাহলে আমি যদি একটু সুন্দর করে সাজায় বলি তাহলে একটু দেখো, তাহলে আমাদের আসলে যেটা করতে হবে,
এটা একটু দেখো, প্রথম বছর ছিল 1, পরের বছর 80% বৃদ্ধি পায়। 80% মানে হচ্ছে 0.8 বৃদ্ধি পাবে, 0.8 বৃদ্ধি পাবে। তাহলে 0.8 বৃদ্ধি পাইলে এই যে পুরাটা, এই পুরাটা হবে 1.8। আমরা একবার লিখে ফেলছিলাম 1.8, এই পুরাটা হবে 1.8 যদি 0.8 বৃদ্ধি পায়, ঠিক আছে। তাহলে এর পরের বছরে এই যে 0.8 যে বৃদ্ধি পাইছে সেটা 80% হবে। তাহলে প্রথম বছর 1, দ্বিতীয় বছরে হচ্ছে 0.8 বৃদ্ধি পাইছে, 80% বাড়ে। তাহলে এতটুকু বৃদ্ধি পাইছে 0.8। তৃতীয় বছরে কি হবে, তাহলে এইটার হলো 80%, 80% দিয়ে গুণ হবে। 80% মানে হচ্ছে 0.8 দিয়ে গুণ হবে। এরপরে বছরে এইটার আবার 80% দিয়ে গুণ হবে। ওকে, মোট লিখবো না, কারণ মোট তো হলো পুরাটা যোগফল। পুরাটা যোগফল লিখে ফেলে তো ডাবল কাউন্ট হবে, ডাবল কাউন্ট হলে তো ভুল হবে। 0.8, এখন এই যে 0.8 এ 0.8 দিয়ে গুণ দাও। তাহলে 0.8 এ 0.8 দিয়ে গুণ দিলে 0.64, 0.64, ঠিক আছে। তখন দেখো এই যে পুরাটা, এখন যদি আমি এই পুরাটা হিসাব করি, এই যে এই পুরাটা হিসাব করলে তখন আমার আসতো 3.24, যেটা আমরা এখানে লিখে ফেলছিলাম, দরকার নেই, বুঝতে পারছো। এটা পুরাটা এভাবে করতে করতে যাইতে 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 পুরাটা কত হবে সেইটা আমার বের করতে বলছে। তাহলে পুরাটা কত হবে আমার সেটা বের করতে বলছে, ঠিক আছে। ওকে, তাহলে আমার কত পার্সেন্ট করে বৃদ্ধি পাচ্ছে, 80% করে বৃদ্ধি পাচ্ছে। তাহলে আমরা যেটা ভুল করলাম সেটা হচ্ছে আমরা আর এর মান 1.8 ধরছি, আর এর মান আসলে ধরতে হবে 80%। বৃদ্ধি পাচ্ছে কত করে, 80% করে বৃদ্ধি পাচ্ছে। তাহলে 80/100, তার মানে আর এর মান হবে 0.8। তাহলে এখানে 1.8 না বসায় আমাদের বসাইতে হবে কত, বসাইতে হবে 0.8। আর এই 0.8 বসাইলেই আমরা কি পাবো, 0.8 বসাইলেই আমরা এই অনুপাত পেয়ে যাব, যে মোট পেয়ে যাব, মোট উচ্চতা পেয়ে যাব। তাহলে 1 - 0.8, 1 ডিভাইড বাই आंसर 5। তাহলে 5 হচ্ছে আমাদের সর্বোচ্চ উচ্চতা। তাহলে 5 মিটার, মিটার বলছে না, তাহলে 5 মিটার হবে সর্বোচ্চ উচ্চতা। বুঝতে পারছো, আমরা যোগফলটা একবার লিখে ফেলছিলাম, এজন্য বেশি অ্যান্সার চলে আসছে, ঠিক আছে। যোগফল তো হলো পরে, এই যোগফলটাই বের করতে বলছে। মানে এই যে যোগফল দেখো কতটুকু বাড়ছে 0.8, তাহলে এই দুটা যোগ করলে 1.8, আবার কতটুকু বাড়ছে 0.264, তাহলে এই তিনটা একসাথে যোগ করলে 3.24। সো আমরা এই সংখ্যাগুলো লিখে ফেলছিলাম, ঠিক আছে। ওটা দরকার নেই, ওটা দরকার নেই, কতটুকু করে বাড়ছে সেটা, ঠিক আছে। ওকে, হ্যাঁ হিয়ামণি, ঠিক আছে। আবার বলি, খুব ইজি, খুব ইজি। দেখো প্রথম বছরে কত ছিল, 1 মিটার। এরপরের বছরে কত পার্সেন্ট বাড়ছে, 0.8, 0.8 মানে 80%। দেখো সেম জিনিস, 80% মানেই হচ্ছে 0.8। তাহলে প্রথম বছর 0.8% বাড়ছে, তারপরের বছর 0.8% বাড়ছে, তার মানে 0.8 দিয়ে গুণ দিব, 0.8 দিয়ে গুণ দিব, বাড়া মানে ওইটা দিয়ে আমরা গুণ দিয়ে ফেলবো, ঠিক আছে। তাহলে এই হচ্ছে আমাদের ধারা, এই ধারাতে প্রথম পদ হচ্ছে এ, আর এইটা হচ্ছে আর এর মান 0.8। এই যে কতটুকু বাড়ছে, এইটা হচ্ছে আমাদের আর এর মান, কত পার্সেন্ট বাড়ছে, কত পার্সেন্ট বাড়ছে সেটা হচ্ছে আর এর মান। তারপরে আমরা সূত্রে বসায় দিছি, সূত্রে বসায় দিছি, হিসাব পেয়ে গেছি, বুঝতে পারছি। ওকে, তোমাদের একটা অ্যাসাইনমেন্ট থাকলো, এটা এটা একটু কঠিন আছে, আগেই বলে দিচ্ছি এটা একটু কঠিন আছে। সো এটা তোমাদের অ্যাসাইনমেন্ট থাকলো। তো দেখবো কে কে পারো, ঠিক আছে। এটা একটু টাফ আছে, ঠিক আছে, একটু কঠিন আছে, হ্যাঁ। সেই সাথে তোমাদের কিছু এসডব্লিউ দিয়ে দিচ্ছি। গুণোত্তর ধারা বাইক করতে বলছি, অসীম গুণোত্তর ধারা বাইক করতে বলছি, কিভাবে বাইক করতে হবে সেই ধরনের অঙ্ক কিন্তু আমি করাই দিছি। সেই সাথে এই 3 নাম্বার আরেকটা অঙ্ক, 3 নাম্বার এটা আরেকটা অঙ্ক, ঠিক আছে। সো কত ফুট, এই যে কত পার্সেন্ট বাড়ে, এবার বলে দিছে 50%, ঠিক আছে, এটা মনে রাখবা 50%। সো এটাও ইজি, এটাও ইজি, কিন্তু প্রথমটা দিয়ে দিছে 1.5, তাহলে প্রথমটা হবে 1.5,
তারপরটা বলে দিছে 0.75, তাহলে তারপরটা হবে 1.5 এর 0.75, তারপরে 50% বাড়বে, ঠিক আছে? 50% মানে 50 দিয়ে গুণ দিয়ে দিবা। এই যে 1.5 কে 50% দিয়ে গুণ করলেই আসলে 0.75 হয়। 1.5 কে তুমি যদি 0.5 দিয়ে গুণ দাও তখনই আসলে 0.75 হয়, ঠিক আছে? সো এই অঙ্কটা যদি আমি একটু করে দিই, এটা করে দিই, নইলে এটা অনেকে কঠিন লাগতেছে। সেম অঙ্ক, প্রথম বছরে উচ্চতা কত দেখো 1.5, তাহলে প্রথমটা হবে 1.5, এরপরে কি এত ফুট বৃদ্ধি পাইছে, তাহলে 0.75 বৃদ্ধি পাইছে, 0.75 বৃদ্ধি পাইছে। আচ্ছা এরপরটা কি 50% বাড়া, 50% বাড়া মানে কি, 50% বাড়া মানে হচ্ছে 50/100, তার মানে 0.5, তাহলে এই যে 0.5 এটাই হবে আমাদের কি বলতো আর এর মান, এটাই হবে আর এর মান। এখন তার মানে প্রতিবার 0.5 দিয়ে গুণ হয়, এই দেখো এটাকে 0.5 দিয়ে গুণ দিলে এটা আসে, একইভাবে এইটাকে 0.5 দিয়ে গুণ দিব, 0.5 দিয়ে গুণ দিব, তাহলে তার পরেরটা পেয়ে যাব। তাহলে এই যে 0.75 কে 0.5 দিয়ে গুণ দাও, 0.5 দিয়ে গুণ দাও 0.375, ওকে, তারপর এটা হবে ডট 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 ডট, বুঝতে পারছি? একদম সিম্পল, একদম সিম্পল। সো এই যে আমরা পেয়ে গেছি, আমাদের আর পেয়ে গেছি, আমাদের এ পেয়ে গেছি, এ পেয়ে গেছি, এটা হচ্ছে এ। এখন আমাদের উচ্চতা বের করতে বলছে, কত বছর বাড়বে সেটা বলে নাই, তার মানে অসীম, অসীম, এটা বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। সো যেহেতু কত বছর বাড়বে সেটা বলে নাই, তাহলে আমাদের সমষ্টি হবে a ডিভাইডেড বাই 1 মাইনাস আর। এখন এখানে তুমি ভ্যালুগুলো বসায় দাও, a হচ্ছে 1.5, আর হচ্ছে 0.5, তাহলে এবার হিসাব করো, দেখো কত আসে। তাহলে 1 মাইনাস 0.5, 1.5 ডিভাইডেড বাই অ্যান্সার, তাহলে 3, তাহলে 3 ফুট হবে, ফাইনালি এটা 3 ফুট হবে, ঠিক আছে? তার মানে গাছটার উচ্চতা কোনোভাবেই 3 ফুটের বেশি হবে না, বুঝতে পারছি? এবার বুঝতে পারছো? তো আগের অঙ্কের মতো এটাও করে দিলাম। আবার বলি, সুন্দর করে বলি, 1 বছর পর উচ্চতা ছিল 1.5, তাহলে এটা হচ্ছে প্রথমটা 1.5, পরবর্তী 1 বছর উচ্চতা এত ফুট বৃদ্ধি পায়, তাহলে এই যে 0.75 বৃদ্ধি পায়। এরপরে প্রতি বছর 50% বাড়ে, 50% মানে কি 0.5 করে বাড়বে, তার মানে প্রথমটার সাথে 0.5 গুণ দিলে পরেরটা আসে, পরেরটার সাথে 0.5 গুণ দিলে পরেরটা আসে। তাহলে এই যে যত দিয়ে গুণ দিচ্ছ সেটাই আসলে কিসের মান বলো, আর এর মান। আর প্রথম পদের মান কত, এর মান কত 1.5, কত বছর বাড়বে আমরা জানি না, অসীম, অসীম বছর বাড়বে, তাই না? বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে, কিছু বলে নাই, কিছু না বলা মানে অসীম পর্যন্ত বাড়বে, তার মানে এটা অসীম সমষ্টি। তাহলে এটা কি হবে বলো তো, এটা হবে অসীম সমষ্টি। অসীম সমষ্টির সূত্র কি, a ডিভাইডেড বাই 1 মাইনাস আর, এর মান বসায় দিলাম, আর এর মান বসায় দিলাম, হয়ে গেছে, ঠিক আছে? বুঝতে পারছি? ওকে, সো এই এসডব্লিউটা আমি করে ফেলছি, এটা এসডব্লিউ না, এটা আমরা করে ফেলছি, এটা ডান, ডান, এটা আমরা করে ফেলছি। সো এইটা এসডব্লিউ থাকলো, আর তার আগেরটা এসডব্লিউ থাকলো, ঠিক আছে? এই দুইটা এসডব্লিউ থাকলো, তোমরা স্ক্রিনশট নাও, নিয়ে এই দুইটা এসডব্লিউ করবা, ঠিক আছে? ওকে, আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আর মনে রাখবা যে বিলিভ ইউ ক্যান অ্যান্ড ইউ আর হাফওয়ে দেয়ার। তুমি যদি বিশ্বাস করো যে তুমি পারবা, তাহলে তুমি পারবা। তুমি যদি বিশ্বাস করো যে ভাই আমি এই অঙ্ক পারবো না, এই অঙ্ক মনে হয় আমি মিলাতে পারবো না, তাহলে ওই অঙ্কটা তুমি কখনোই মিলাতে পারবা না, ঠিক আছে? সো তুমি যদি বিশ্বাস করো তাহলে অর্ধেক কাজ হয়ে গেছে, বুঝতে পারছো? অর্ধেক কাজ হয়ে গেছে। আর বিশ্বাস না করলে বিপদ আছে। সো বিশ্বাস করতে হবে, মনে প্রাণে বিশ্বাস করবা, তাহলেই তোমাদের ওই জিনিসটা, যে কাজটা করবা ওটা অর্ধেক হয়ে যাবে, ঠিক আছে? সো বিশ্বাস করতে হবে। সো আজকে এই পর্যন্তই। অ্যাসাইনমেন্ট অবশ্যই করে গ্রুপে জমা দিবা, অবশ্যই, ঠিক আছে? আল্লাহ হাফেজ।